পিটিওয়ে আয়োজিত বিসিএস 50তম প্রিলি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ভূগোল ক্লাস করছি। ভূগোল ক্লাসের আজকে 4 নাম্বার ক্লাস আমরা করব। আমি মেহেদী হাসান আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে। আমাদের আজকে দুইটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়ব। একটি হচ্ছে বায়ুমণ্ডল, এটা খুবই ছোট একটা টপিক কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে বাংলাদেশের নদী, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো বরাবরের মতো আমরা একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো আগে একটু দেখবো, বোঝার চেষ্টা করবো যে আসলে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে। দেখেন 46তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল যে উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা কত। তার মানে এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন যে মণ্ডলগুলো আছে, এই মণ্ডলগুলোর বৈশিষ্ট্য, বিশেষ করে যেগুলো মৌলিক বৈশিষ্ট্য, সেগুলো আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। 50তম বিসিএস এসেছিল কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? হালদা। তার মানে বিভিন্ন নদী এবং গুরুত্বপূর্ণ যে নদীগুলো, সেগুলোর উৎপত্তি স্থান সম্পর্কেও আমাদের একটা ধারণা রাখতে হবে। কোনটি নবায়নযোগ্য সম্পদ? বায়ুমণ্ডলের বায়ু। আমরা জানি যে বায়ু কিনতে হয় না, তবে ফ্রেশ এয়ার নেওয়ার জন্য যারা আমরা শহরে থাকি তাদেরকে টাকা খরচ করে কিন্তু কি করতে হয়, প্রকৃতির দিকে যেতে হয়। অনেক সময় আমরা কক্সবাজারের দিকেও যাই, রিসেন্টলি খুবই হট টপিক, তো সেটা ডিফারেন্ট ব্যাপার। আচ্ছা, ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এটা এখানে আপনাদেরকে একটা কুইকলি একটা কোশ্চেন করি, এই যে ঘটনাটা ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের ফলে বাংলাদেশের একটি নদীর গতিপথ আসলে পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে এখানে একটু হালকা করে বলি যে ধরেন ব্রহ্মপুত্র নদটাই হয়ে বাংলাদেশে ঢুকছে, তারপরে এইরকম ছিল, হ্যাঁ, আর এখন বর্তমানে এইটা এইরকম হয়ে গেছে। এইদিকেও একটা আছে বাট খুব ছোট একটা। আগে ছিল এইরকম, এটা হচ্ছে বর্তমান। আমাকে দুইটা প্রশ্নের উত্তর দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা তো ব্রহ্মপুত্র আগে ছিল, এখন এইটা, কিন্তু এই যে পয়েন্টটা এখান থেকে যে চেঞ্জ করে এইখানে আসলো, এখানে কিন্তু নদী পরিবর্তন হয়ে গেছে, যার ফলে এই নদীর নামও পরিবর্তন হয়ে গেছে। এই যে এটাকে ব্রহ্মপুত্র বলছি, এই নিচের নদীটার নাম বলতে পারবেন? অনেক ট্যালেন্টেড পার্সনরা অলরেডি রিপ্লাই করা শুরু করছেন, রাইট? আজকে আমরা দেখবো এটা, হ্যাঁ, ঠিক কোন জায়গাতে এটা চেঞ্জ হয়ে নিচের দিকে চলে এসেছিল। এইটা হচ্ছে যমুনা। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, এইটা কিন্তু অনেক সময় 9 গ্রেডের জবের যে পরীক্ষাগুলো সেখানে অনেক সময় আসে। এই যে ঘটনাটা ডাউকি ফল্টের ফলে যে এই গতিপথ পরিবর্তন হয়ে গেল, এটা কবে ঘটেছিল, কোন সালে? এই তো অনেকেই বলতে পারছেন। এইটা মনে রাখা খুব জরুরি না, কারণ বিসিএস এ সচরাচর এই প্রশ্ন কখনোই আসেনি। দু একটা 9 গ্রেডের জব পরীক্ষায় আসছে, এবং এটা কাছে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা। যে কারণ এটা খুব বেশি দিন আগের ঘটনা কিন্তু না, 1847 সাল, মানে বুঝতেই পারছেন। মানে এইটা হয়তো আমাদেরই 2-3 জেনারেশন পূর্বেই তারা কিন্তু এই ঘটনাটা দেখছে, এটা মনে কম বলে ফেললাম। আচ্ছা, যাই হোক, তো এই যে ঘটনাটা, এটা কিন্তু একটা রাতারাতি ঘটনা ঘটে গেছিল, যে গতকালকেও নদীটা যেই দিক দিয়ে যাচ্ছিল, নদীর যে গতিপথ ছিল, হঠাৎ করেই পরের দিন নদীর গতিপথটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এই যে নদীর গতিপথ যে ইনস্ট্যান্ট পরিবর্তন হয়ে গেল, গত ক্লাসে আমরা এটা শিখেছিলাম। এটা আসলে কি ধরনের পরিবর্তন? এটা হচ্ছে একটা আকস্মিক পরিবর্তন, এবং এটা ঘটেছে কিসের কারণে? ভূমিকম্পের কারণে। তাহলে এখন আমাকে বলেন যে এই ভূমিকম্পটা ঘটেছিল কেন? হ্যাঁ, টেকটনিক প্লেটের। ধারণা করা হয় যে বার্মিজ যে প্লেটটা, এইটা ভারত, মানে ইন্ডিয়ান যে প্লেট বলে, সেটার উপরের দিকে একটু উঠে এসেছিল, এবং ওই সময়ই এই উপরের দিকে, মানে এটা তো আপনারা যদি খেয়াল করেন, ব্রহ্মপুত্র নদটা কিন্তু বাংলাদেশের একদম উত্তরের দিকে, যার ফলে ওই জায়গাটা উঁচু হয়ে যাওয়ার ফলে ওই দিকের যে পানিটা ছিল ওই দিক দিয়ে আর যেতে পারে না, যার ফলে ইন্ডিয়ান প্লেটের যে শেপটা এই বরাবর। আপনাদেরকে আমি একটা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করি, জানি না কতখানি পারবো। ধরেন এইটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট, আর এটা হচ্ছে একটা বার্মিজ প্লেট। এখন যখন ধাক্কা খেলো, ধরেন এইভাবে চলে আসছে, এখন একটা তো একটার উপরে উঠে গেছে। এখন এই যে বার্মিজ প্লেটটা তো উপরে উঠে গেল, তাহলে ইন্ডিয়ান প্লেটটা একটু নিচু হয়ে গেছে না?
মানে যুক্তিটা কি বলে, যেহেতু একটা উপরের দিকে উঠে গেছে, এই বাম ব্যান্ডটা একটু নিচু হয়ে গেছে, যার ফলে এই জায়গাটা কিন্তু একটু ঢালু হয়ে গেছে। এই বরাবরই আসলে এই নদীর গতিপথটা পরিবর্তন হয়ে আমরা যমুনা নদী পেলাম। আহ আচ্ছা, এটা অনেক বেশি সময় এখানে দিয়ে ফেললাম, বাট আশা করি বুঝতে পারছেন যে এই ঘটনাটা কিভাবে ঘটলো। এবং যেহেতু আজকে নদীরই ক্লাস করছি, আপনাদেরকে জাস্ট স্টোরিটা একটু বলে রাখলাম। আচ্ছা, 42তম বিসিএস ছিল কোনটি? কোনটি যমুনার উপনদী? এটা হচ্ছে তিস্তা। আচ্ছা, একটু লাইনে থাকবেন। তার মানে আমাদেরকে যে গুরুত্বপূর্ণ যে নদী, সেই নদীগুলোর উপনদী এবং শাখা নদী, আমি আবারও বলছি সবগুলো না কিন্তু, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর উপনদী এবং শাখা নদী আমাদের জানতে হবে, যে কোনটি উপনদী এবং কোনটি শাখা নদী। 41-এ পেলাম কি, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? তার মানে ওই যে আবারও সেম প্রশ্ন, যে বিভিন্ন যে মন্ডল আছে বা স্তর আছে সেগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নটা আজকে মনে হয় টেলিগ্রামে অনেকে করেছিলেন। এই প্রশ্নটার উত্তর মেঘনা বলার একটা বড় কারণ হচ্ছে যে ওইখানে যে অপশনগুলো, সেই অপশনের আসপেক্ট থেকে মূলত হচ্ছে মেঘনা সেখানে মেইন উত্তর। কিন্তু যদি এখানে পদ্মা থাকে, আপনারা আবারও ভালোভাবে বোঝেন, যদি পদ্মা থাকে অপশনে, তাহলে অবশ্যই বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? যদিও আমরা পড়বো, বাট এখানে যেহেতু আছে এখনই ক্লিয়ার করে দিলাম, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। হ্যাঁ, আর মেঘনা এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বা প্রশস্ততম যেটা বলেন, এটা আজকে আমরা দেখব। আচ্ছা, বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? 99.97%। মানে বুঝতেই পারতেছেন সিংহভাগ এখান থেকে আসে। আমরা মোটামুটি সবগুলো অনেকগুলো প্রশ্ন দেখে ফেলছি অলরেডি, এবং এসব প্রশ্ন দেখে আমরা মোটামুটি একটা কিন্তু ধারণা পেয়ে গেলাম যে কোন বিষয়গুলোকে আমাদের ফোকাস করতে হবে। তো চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা শুরু করব বায়ুমণ্ডল দিয়ে। তো বায়ুমণ্ডল, এখানে আগে একটু তথ্যগুলো দেখে নেই। বায়ুমণ্ডলের আবর্তনের কারণটা কি? পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি। তো এবং বিস্তৃতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটারের মতো। বায়ুমণ্ডলের 97% উপাদানই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের ভিতরে। এগুলো যে তথ্য, এগুলো আমাদের জরুরি না। এখন আমরা একটু খুব কুইকলি অন্তত এইটুকু বোঝার চেষ্টা করি, এইখানে যে একটা কথা বলছে না, বায়ুমণ্ডলটা আসলে কেন সৃষ্টি হলো? আপনারা একটু কুইকলি এক লাইনে বলতে পারবেন বায়ুমণ্ডলটা কেন সৃষ্টি হলো? অনেক দেশেই, সরি, অনেক গ্রহে কিন্তু বায়ুমণ্ডল থাকেই না। আমি কিন্তু প্রতিটা ক্লাসে ইম্পর্টেন্ট যে স্লাইড গুলো সেগুলো দাগিয়ে দিই, সুতরাং আজকেও সেটা অবশ্যই করব, যে কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না। হ্যাঁ, এটা একটা খুবই ভালো উত্তর, যে অভিকর্ষ বলের কারণে। মানে অভিকর্ষ বলের কারণে আহ বায়ুমণ্ডলটার যে বর্তমান শেপ সেইটা তৈরি হয়েছে। কিন্তু বায়ুমণ্ডল যে ব্যাপারটা, আমি আচ্ছা খুবই বলে ফেলি এখানে। দেখেন, এই যে পৃথিবীর মাঝখানে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি বা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, এবং এই পৃথিবী কেন্দ্রাতিক বল বরাবর কন্টিনিউয়াসলি ঘুরতেছে। যার ফলে আমরা কি জানি, যে এই ভূপৃষ্ঠ থেকে উপর দিকে, নট অনলি ভূপৃষ্ঠ থেকে উপর দিকে, এই কেন্দ্র থেকে আপনি উপর দিকে যদি যান, এখানে যাই আছে সবকিছুই কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে কিন্তু টানছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স, সুন্দর কথা বলছেন। এভাবে কিন্তু টানতেছে নিজের দিকে। এবং এই ভূপৃষ্ঠ পর্যন্ত দেখেন, এই যে জায়গাটা, এইখানে তো অনেক বেশি ভাবে, মানে একদম যেহেতু এটা রিলেটেড, দেখেন এটা পুরো একটা শক্ত অংশ, এ তো ফুললি টানতেছেই। কিন্তু এর পাশাপাশি এই যে ভূপৃষ্ঠ বা এই যে মন্ডল, পুরো যে ইউনিভার্স, ধরেন এটাকে যদি আমি একটা ইউনিভার্স ধরি, তো এইখানে যা যা আছে, পৃথিবী কিন্তু চেষ্টা করতেছে সবকিছুকেই তার দিকে টেনে আনার জন্য। কিন্তু তার তো লিমিট আছে, কারণ এর বাইরে হয়তো এখানে সূর্য আছে, সূর্যও তার দিকে সবকিছু টানছে, আরো অনেক রকমের নক্ষত্র, তারাও তাকে তার নিজেদের দিকে টানতেছে। কিন্তু যেইগুলো পৃথিবীর কাছাকাছি আছে, কি হতে পারে সেটা? বিভিন্ন গ্যাস, তাই না? ছোট ছোট ধূলিকণা, এই যে ব্যাপারগুলো এখানে দেওয়া আছে বাম পাশে, খেয়াল করেন, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা এবং কণিকা, এই তিনটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান উপাদান। তো এই যে উপাদানগুলো,
এই উপাদানগুলো কিন্তু ধরেন আমি যদি এইটাকে বায়ুমণ্ডল ধরি, এগুলো তো এখানেও থাকতে পারতো, এই জায়গাও থাকতে পারতো, কেন একদম ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে? লজিকটা হচ্ছে এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কারণ কি, এই কন্টিনিউয়াসলি কেন্দ্রের দিকে টানতেছে, যার ফলে এই যে গ্যাসগুলো ভূপৃষ্ঠ থেকে আপনি যত কাছাকাছি থাকবেন, আপনি এগুলো এই যে গ্যাস, এই জলীয় বাষ্প, এই ধূলিকণা, এগুলোর অস্তিত্ব তত বেশি পাবেন। এবং এটার বড় কারণই হচ্ছে সবকিছুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। এবং এই কারণেই এই জায়গাতে মাধ্যাকর্ষণ শক্তি যে পরিমাণে থাকে, কারণ এখান থেকে আমি 100 কিলোমিটার উপরে গেলাম, এখানে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু সমান হবে না। আমাকে একটু কুইকলি বলেন তো, যে 100 কিলোমিটার উপরে মাধ্যাকর্ষণ শক্তি কম হবে নাকি বেশি হবে? রাইট, কম হবে। তাহলে এই জায়গাতে যদি কম হয়, তাহলে এই জায়গাতে যে গ্যাস বা যে বাতাসগুলো আছে, সেগুলোকে পৃথিবী তার দিকে কিন্তু এই তার কাছাকাছি যে বাতাসটা আছে সেটাকে যেভাবে টানতে পারে, এগুলো কিন্তু টানতে পারে না। এবং এই কারণেই হালকা বাতাসগুলো স্বাভাবিকভাবেই তার সহজাত বৈশিষ্ট্যের কারণে কিন্তু এগুলো উপরের দিকে থাকে। যেগুলো একটু ভারী বাতাস বা এই যে ধূলিকণা, জলীয় বাষ্প, এগুলো সবই ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। এটা হচ্ছে লজিক। এখন আমরা তথ্যটা আরেকবার পড়ি। দেখেন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল কিন্তু প্রায় 10,000 কিলোমিটার, মানে গেস করেন, প্রায় 10,000 কিলোমিটার। কিন্তু তার 97% থাকে কত দূর পর্যন্ত? দেখেন, ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার পর্যন্ত। কেন এরকম হলো, এটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছেন? হ্যাঁ, মূলত জি এর কারণে বা হচ্ছে অভিকর্ষ বলের কারণে। এবং কারণে সেটা কি ঘটে, বায়ুমণ্ডলের ভেতরে এই যে ডেনসিটি ডিফারেন্স একজন বলেছেন, মূলত ঘনত্বের পরিবর্তন হয়। এই কারণেই কাছাকাছি আমরা বাতাস অনেক বেশি পাই, এবং এই কারণেই মূলত বায়ুমণ্ডলটাও কিন্তু সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে স্লাইডটা প্রথমে আগে বলে নিই, এটা 100% হচ্ছে টোটাল মুখস্থ, এখানে বোঝার কিছুই নেই। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এইটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এটা প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। এবং এগুলোতে শতকরা ভাবে দেওয়া আছে। হ্যাঁ, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.02, অক্সিজেনের পরিমাণ 20.71। অনেক সময় এইটা একত্রে আসে যে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ কত, একদম ডিরেক্টলি ভাবে প্রশ্নটা আসে। এটার উত্তর কি হবে তাহলে? 98.73। এইভাবেই কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও প্রচুর জায়গাতে আপনারা দেখতে পাবেন বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, এইটা শুধু আসে না। জলীয় বাষ্পের পরিমাণ কত, ধূলিকণা ও কণিকার পরিমাণ কত, এই যে কয়টা আমি জাগিয়ে দিলাম, এই ধূলিকণা 0.01%, জলীয় বাষ্প 0.41%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, আর্গন 0.80%, এই যে ছয়টা দাগিয়ে দিলাম, এই ছয়টাই আপনাদের কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু মাস্ট, এটা একটু কষ্ট করে অবশ্যই মুখস্থ রাখবেন। কারণ এখান থেকে মানে এটা হচ্ছে অনেকটা কি ধরনের কোশ্চেন, যে আসলো আপনি জানেন, অ্যান্সার দিয়ে দিলেন, 1 মার্ক আপনি নিশ্চিত করে ফেললেন। নাইট্রোজেন কেন বেশি, এক্সাক্ট রিজনটা আমার জানা নাই, সরি। আমি যদি জানি, আমি আপনাদের টেলিগ্রামে এটা নিয়ে একটা ডিটেলস ব্যাখ্যা দিয়ে দিব। আচ্ছা, বায়ুমণ্ডল সম্পর্কে যে জানলাম, এখন এটার একটু বৈশিষ্ট্য দেখি। দেখেন, বায়ু উষ্ণ হলে প্রসারিত হয় এবং হালকা হয়, শীতল হলে সংকুচিত হয় ও ভারী হয়। এখানে পরে আসি। আপনারা স্বাভাবিকভাবে বলেন, যে কোনো পদার্থ, সব না, ইন জেনারেল বেশিরভাগ পদার্থগুলো যদি তাপমাত্রা বাড়ে, ওই পদার্থের যদি তাপ বাড়ানো হয়, তাহলে তাদের ভলিউম কি হবে, আয়তন কি হবে? হ্যাঁ, এটা বলতে পারেন যে গ্যাসীয়, বেশিরভাগ গ্যাসীয় পদার্থ, তো ভলিউম, সরি, তাপমাত্রা বাড়লে সে কিন্তু প্রসারিত হবে। এই যে দেখেন কি বলছে, বায়ু উষ্ণ হলে প্রসারিত হয়, তার মানে এটা কিন্তু মুখস্থ বিষয় না, আসলে লজিক্যাল। চিন্তা করেন। আচ্ছা, এখন দেখেন, এই যে এটা ধরেন এ ধরলাম, তাপমাত্রা বাড়ার কারণে ধরেন টেম্পারেচার আমি বাড়াই দিলাম, এখন নতুন যে ভলিউম তার তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে এ প্রাইম দিলাম। এখন দেখেন, এ অংশে যে পরিমাণে বায়ু ছিল, সেইটাই প্রসারিত হয়ে এই এ প্রাইম তৈরি হয়েছে না? তাহলে খুব স্বাভাবিকভাবেই এই
এর চেয়ে এ প্রাইম হালকা হবে না? লজিক কি বলে? মানে সিম্পলি বোঝেন যে একটা ছোট জায়গায় কিছু জিনিস রাখছিলেন, সেটাকে আপনি বড় করে ফেললেন, তার ওয়েট কিন্তু অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে। মানে এটার সব থেকে ইজি লজিক হচ্ছে, আপনার 5 কেজি চাল যে পরিমাণে আপনি হাতে যদি নেন, যে ওয়েট ফিল করবেন, আপনি যদি 5 কেজি তুলা নেন আপনার হাতে, তাহলে দেখবেন অনেক বেশি হালকা ফিল করতেছেন। এই ঘটনাটাই বাতাসের ক্ষেত্রেও হয়। এবং এই সেম ঘটনাটা এবার উল্টা দিকে চিন্তা করেন, যখন শীতল হয়, শীতল হওয়া মানে কি? তাপমাত্রা কমে যাওয়া। তাপমাত্রা যদি কমে যায় তাহলে এই এ আরো সংকুচিত হয়ে যাবে। লজিক তো তাই বলে, তাই না? তাপমাত্রা কমালে আয়তন আরো কমে যাবে। তো আয়তন যদি কমে যায়, সংকুচিত হয়, তাহলে এটার ভর কেমন হবে? ধরেন এটাকে আমি এ বার ধরলাম, এটা অনেক ভারী হবে। এটা কিভাবে আমরা বুঝি? 5 কেজি চাল আপনার কাছে যতখানি ভারী লাগবে, যে বাটখারা আছে না, যেটা দিয়ে ওজন মাপে, একটা 5 কেজির বাটখারা যদি আপনি হাতে তুলে নেন, তাহলে আপনি দেখবেন যে অনেক বেশি ভারী লাগতেছে। তার মানে আমরা প্রথম যে বৈশিষ্ট্য দেখলাম, এটা কিন্তু আসলে একদমই একটা লজিক্যাল বৈশিষ্ট্য, এটা মুখস্থ করার কিছু আসলে নাই। আচ্ছা, দ্বিতীয়টাতে বলছে কি দেখেন, শীতল বায়ুর চেয়ে উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি। এটা কেন হচ্ছে? এটা অনেক বেশি সময় লাগবে, আমি খুব কুইকলি একটু শুধু বলার চেষ্টা করি। এই যে আমি জলীয় বাষ্প কথাটা বলতেছি, জলীয় বাষ্পে যারা সায়েন্সে আছেন তারা বলেন, বা বাকিরা পারলেও বলেন, জলীয় বাষ্পের রাসায়নিক সংকেত কি? রাইট, H2O। মানে পানি এবং জলীয় বাষ্প অ্যাকচুয়ালি কিন্তু সেম জিনিস। এখন 1 গ্রাম যদি পানি নেই, হ্যাঁ, 1 গ্রাম পানিতে আপনি হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণটা চিন্তা করে দেখেন। আমরা বা মোল ধরি, গ্রাম না ধরে। হাইড্রোজেনের ভর কত বলেন তো? হাইড্রোজেনের ভর কত? আণবিক ভর বা যেটা আমরা ধরি 1। তাহলে 2টা হাইড্রোজেন মানে 1 গুণ 2। আর অক্সিজেন কত? 16। তাহলে এখানে দিলাম 16। তাহলে এই 1 মোল যদি হাইড্রোজেন নেই, তাহলে এই সরি জলীয় বাষ্প নেই, টোটাল কতখানি ভর হচ্ছে দেখেন? 16 আর 2 কে 2, 18। খেয়াল করে 18 কি ধরবো? ধরুন গ্রাম ধরলাম। এখন এই সেম আমি যদি 1 মোল নাইট্রাস অক্সাইড নিই, হ্যাঁ, N2O নিলাম, নাইট্রোজেনের আণবিক ভর কত? সরি 1 দিচ্ছি, 14 না? নাইট্রোজেন 14। তাহলে এখানে 2 অণু নাইট্রোজেন আছে, তাহলে আমি 14 গুণ 2 দিব, যোগ অক্সিজেন তো 16 আমরা একটু আগে পেলাম। তাহলে এটা যদি আমরা গুণ করি, 14 দুগুণ 28, 28 আর 10 38 আর 6 44। তাহলে চিন্তা করে দেখেন যে 1 মোল জলীয় বাষ্প বা হাইড্রোজেন, সরি, জলীয় বাষ্প ধরেন বা পানি, এটার ওজন হচ্ছে 18 গ্রাম যদি হয়, আমি কিন্তু এটা একটা আরবিটারি বোঝানোর চেষ্টা করতেছি, এক্সাক্ট একদম ইনডেপথ হয়তো এখানে দরকারও নাই আপনাদের। যদি 18 গ্রাম হয়, ওটার এগেইনস্টে চিন্তা করেন, 1 মোল নাইট্রাস অক্সাইড, এটার আয়তন কিন্তু সেমই। তো জলীয় বাষ্প বা বলেন বাতাসে তার অবস্থান, যেটুকু জায়গা সে নিয়ে আছে, সেই জায়গাটা যদি সেম হয়, একটার ওজন হচ্ছে 18 গ্রাম আর একটার ওজন হচ্ছে 44 গ্রাম, ওজন কথাটা ভুল, ভর হচ্ছে একটা 18 গ্রাম 44 গ্রাম। তার মানে 18 দুগুণ 36, মানে অলমোস্ট প্রায় 3 গুণ। তার মানে জলীয় বাষ্পের চেয়ে নাইট্রাস অক্সাইড কিন্তু প্রায় 3 গুণ বেশি ওজন হচ্ছে। তাহলে কি বুঝতে পারতেছেন? না, জায়গা কিন্তু বেশি নিচ্ছে না, জায়গা বেশি নিচ্ছে না। তো দেখেন, এটা তো সেম, অস্তিত্ব তো সেম। আপনি এটা মোল হিসেবে চিন্তা করেন, 1 মোল হাইড্রোজেন H2O নিবেন আর 1 মোল N2O নিবেন, কিন্তু এটা ভারী অনেক। মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে জলীয় বাষ্প অন্যান্য বাষ্পের চেয়ে কম্পারেটিভলি হালকা হয়। এবং এই কারণেই আমরা কি জানি, শীতল বায়ু তো এমনিতেই ভারী, কিন্তু জলীয় বাষ্প তো ভারী না, জলীয় বাষ্প তো হালকা। এই কারণেই শীতল বায়ুতে জলীয় বাষ্প থাকে না এমন না, থাকে কিন্তু কম থাকে। কিন্তু উষ্ণ বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে। তার কারণ কি? উষ্ণ বায়ু তো আমরা শুনলামই যে উষ্ণ বায়ু হচ্ছে প্রসারিত হয়, উষ্ণ বায়ু হালকা হয়।
তো যে বায়ুটা হালকা হবে সেই জায়গাতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেশি হবে। এখন ধরেন যে এখানে যদি আমি একটা ছবি নেই, ধরেন এই এত বড় একটা বক্স বা এতখানি জায়গাতে যে পরিমাণে জলীয় বাষ্প আছে, হ্যাঁ, আমি যদি এটাকে সংকুচিত করে ফেলি, ছোট করে ফেলি, এই এতগুলো জলীয় বাষ্প এর ভেতরে তো থাকতে পারবে না। কারণ জলীয় বাষ্পের আপনি এখানে দেখেন এই এর তো গ্রাম কম, হ্যাঁ গ্রাম কম, কিন্তু মোল সংখ্যা তো সেম থাকতেছে। যার ফলে যখন সংকুচিত হয়ে যাবে এই জলীয় বাষ্পগুলো এই অল্প জায়গাতে কিন্তু সে থাকতে পারবে না, যেহেতু এটা সংকুচিত হয়ে গেছে। তখন কি হবে, এটা আমরা সামনের দিন পড়বো, এটা আমাদের নেক্সট ক্লাসে বায়ুমণ্ডল যখন করবো তখন আমরা দেখবো এগুলো সংকুচিত হয়ে পানি হয়ে যাবে, এই জলীয় বাষ্প পানি হয়ে নিচে মাটিতে পড়ে যাবে। কিন্তু এই কারণেই এই যে এটা যে আমরা বলতেছি না যে উষ্ণ বায়ুতে তো অনেক ছিল জলীয় বাষ্প, যখন সংকুচিত হয়ে যাচ্ছে এখানে দেখা যাবে একটা বা দুইটা জলীয় বাষ্প থাকবে। এত ডিটেলস আসলে আপনাদের দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে কেন বা কিভাবে আসলে উষ্ণ বায়ুতে জলীয় বাষ্প অনেক বেশি থাকে, আর সরি উপরেরটাতে, আর শীতল বায়ুতে জলীয় বাষ্প আসলে কম থাকে। আর এই কারণেই দেখেন যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা হয়। এটা অতখানি জরুরি না, আপনারা এই দুইটা একটু মনে রাখার চেষ্টা করেন, পরীক্ষায় উপরের এই দুটা থেকেই আসে। আচ্ছা, বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা আমরা একদমই ছোটবেলা থেকে জেনে আসতেছি যে যেখানেই নিম্নচাপ সৃষ্টি হয় উচ্চচাপ এলাকা থেকে বায়ু ওই নিম্নচাপের দিকে চলে আসে। তার কারণ কি, কোন জায়গায় নিম্নচাপ সৃষ্টি হওয়া মানেই আসলে সেই জায়গার বায়ু হালকা হয়ে কি হয়ে যায়, উপরের দিকে উঠে যায়, উঠে সেই জায়গাটা একটা শূন্য স্থান তৈরি করে, হ্যাঁ শূন্য স্থান তৈরি করে। এই শূন্য স্থানটা ফিল আপ করার জন্য এই নিম্নচাপ সরি উচ্চচাপ এলাকা থেকে বাতাসটা সেখানে এসে ফিল আপ করার চেষ্টা করে, আর এই কারণেই বাতাসও হয়। আচ্ছা, এটাও লজিক্যাল, বুঝতে পারলাম। 5 নম্বর কি বলছে, বায়ুর চাপ হঠাৎ কমে গেলে বায়ু প্রসারিত হয়। এই দুটো আসলে সেম জিনিস। দেখেন বায়ুর চাপ যখনই হঠাৎ করে কমে যাবে, তো চাপ কমে যাওয়া মানেই তো আসলে বায়ু প্রসারিত হয়ে যাবে, আর প্রসারিত হয়ে গেলেই বায়ুর আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে যাওয়া মানে কি, সে আসলে হালকা হয়ে যাবে, আর হালকা হয়ে যাওয়া মানেই নিচের দিকে কিন্তু ভারী বায়ু থাকে অলওয়েজ, এই ভারী বায়ুর উপরের দিকে চলে যাবে, তার মানে সে আরো উপরে চলে যাবে। আর নিচে যে ফাঁকা ভ্যাকিউমটা তৈরি হইলো সেটা ফিল আপ করার জন্য এই 4 নম্বর লজিকটা কাজ করবে, যে উচ্চচাপ এলাকা থেকে তখন এই যে হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়া জায়গাতে বাতাস এসে ফুল করার চেষ্টা করবে। এক্স্যাক্টলি ওই সময় আসলে ঘূর্ণিঝড় বলা যাবে না, ঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ও ওয়ান কাইন্ড অফ ঝড়। আচ্ছা, ধূলিকণাপূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা বেশি হয়। এটার সিম্পল লজিক হচ্ছে, একটা সলিড ইনস্ট্রুমেন্ট বা পদার্থ যেটাই বলেন, এইটাতে যদি আপনি তাপ দেন আর একটা গ্যাসে আপনি যদি তাপ দেন, কোনটা বেশি তাপ শোষণ করবে, কোনটা বেশি তাপ গ্রহণ করবে বলেন তো, একটা সলিডে আর একটা যদি গ্যাসে? তাহলে এটাও সিম্পল লজিক, যে সলিড বা কঠিন পদার্থ তাপ বেশি ধারণ করে, কিন্তু গ্যাস তাপ সলিডের মতো কিন্তু এত বেশি ধারণ করে না। তাহলে ধূলিকণা আসলে কি? ধূলিকণা কিন্তু আসলে গ্যাস না, ধূলিকণা কিন্তু সলিড আইটেম, কিন্তু এই সলিডটা বা এগুলো এত ছোট যে সামান্য বাতাসে এসে উপরের দিকে উঠে আসে হালকা, এই কারণেই সে বাতাসে ভাসতেও পারে। কিন্তু তাই করে তো তার ম্যাটেরিয়ালিস্টিক যে ক্যারেক্টারিস্টিক সেটা তো হারায় যায় না, সে তো সলিডই। এই কারণে সে কিন্তু বাতাসে ভেসে বেড়ালেও সে তো তাপমাত্রা বেশি নিবেই, মানে তাপ ধারণ তো করবে বেশি। এই কারণেই সিম্পল লজিক যে ধূলিকণাপূর্ণ বায়ু তাপ বেশি ধারণ করতে পারে, এবং কারণটা আসলে বায়ু তাপ ধারণ করে না, ওই বায়ুতে অবস্থিত যে ধূলিকণাগুলো আছে সেগুলো মূলত ওই তাপটা ধারণ করে। বুঝতে পারছেন কিভাবে কাজ করলো এটা? তার মানে আমরা এখানে আসলে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম এগুলো সবই আসলে লজিক্যাল ব্যাখ্যা, এগুলো কোনো বৈশিষ্ট্য না। মাইক্রো কণা হতে পারে, অনেক ছোট ছোট কণা তো হয় যেগুলো আমাদের নাকের ভেতরে গিয়ে কিন্তু আমাদের অ্যালার্জিও সৃষ্টি হয়।
ওকে, আমরা বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো বুঝলাম, লজিকগুলো এদের পেছনে লজিকগুলো বোঝার চেষ্টা করলাম। এখন আমরা একটু বায়ুমণ্ডলের স্তরগুলো দেখব। দেখেন, বায়ুমণ্ডলের স্তরকে 5টি স্তরে ভাগ করা হয়, যদিও আধুনিক সায়েন্স বায়ুমণ্ডলকে 4টা স্তরে ভাগ করে। আধুনিক সায়েন্সে এই যে তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল, এটাকে একত্রে তাপমণ্ডল বলে। হ্যাঁ, আর এই তাপমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে আয়ন মণ্ডল, আরেকটা হচ্ছে এক্সোমণ্ডল। তবে এখনো যেহেতু কি বলে ক্লাসিক্যাল পড়াশোনা বা নিয়মিত যে পড়াশোনা, এখানে সব জায়গাতেই আপনার স্তর 5টা বলা হয়। এই কারণে আমরাও 5টাই পড়বো। কি কি? এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব সেইভাবে হিসাব করা হয়েছে। প্রথমে পাবো আমরা ট্রপোমণ্ডলকে, এরপরে পাবো স্ট্র্যাটোমণ্ডলকে, এরপরে পাবো মেসোমণ্ডলকে, তারপরে পাবো তাপমণ্ডলকে বা ধরেন আয়নমণ্ডলকে, এরপরে পাবো আমরা এক্সোমণ্ডলকে। তো চল আমরা ট্রপোমণ্ডলটা শুরু করি। ট্রপোমণ্ডল মানে খুব সিম্পলি মানে বুঝতেই পারতেছেন আমরা কোন লেয়ারে আছি বলতো, আমরা কোন মণ্ডলে আছি? ট্রপোমণ্ডলে আছি, রাইট? কারণ ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রথম যে লেয়ারটা বা প্রথম যে মণ্ডলটা, এইটাই হচ্ছে ট্রপোমণ্ডল। তো বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, এটা তো আর পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসে হচ্ছে এই অংশটা থেকে। হ্যাঁ, তো এটা আপনারা কেউই ভুল করবেন না, এটা মোটামুটি শিওর থাকেন। কারণ আপনারা এইভাবে চিন্তা করতে পারেন, আমরা খালি চোখে যেগুলো দেখতে পাই এবং আমাদের একদম খুব কাছাকাছি ঘটে, যেমন ধরেন মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ু প্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা, এগুলো সবই কিন্তু আমাদের চোখের দৃষ্টিগোচর হয়, মানে সরি মানে আমরা দেখতে পাই। তো এগুলো সবই হচ্ছে ট্রপোমণ্ডলের অংশ। এবং ট্রপোমণ্ডলটা ঠিক যেখানে শেষ হয় সেটাকে বলে ট্রপো বিরতি। এটাও খুব জরুরি না, বাট এইটা অনেক সময় পরীক্ষায় আসে। কিভাবে আসে পরীক্ষায়? প্রশ্নটা দেখেন, ঝড় কোন বায়ুমণ্ডলের মধ্যে পড়ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে পড়ছে? বা আসতে পারে মেঘ বায়ুমণ্ডলের ট্রপো বিরতিরই ইংলিশ হচ্ছে ট্রপো গ্যাপ, একই জিনিস। মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? মেঘ থাকে ট্রপোমণ্ডলে। এবং আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে মেঘ আসলে 2 থেকে 10 কিলোমিটারের মধ্যে মোটামুটি থাকে। আচ্ছা, আরেক কিছু এক্সাম্পল, সরি কিছু তথ্য আমরা দেখবো। ট্রপোমণ্ডলের যে দূরত্ব মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, এটা কিন্তু 2 রকম। মেরু অঞ্চলে এইটা সচরাচর 8 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে এইটা 16 থেকে 19 কিলোমিটার। এটা আপনারা জাস্ট রিডিং করবেন, এটা মুখস্থ রাখা জরুরি না, শুধু মেরু অঞ্চলটাকে রাখতে পারেন। আপনারা একটু শুধু লজিকটা জানেন যে এটা কেন এরকম হলো। আমরা তো এইটুকু বুঝছি না যে বায়ুমণ্ডলটা যে সৃষ্টি হলো এটা কিসের কারণে হইলো। অনেকেই অ্যান্সার করছেন একবার। ভূপৃষ্ঠ থেকে কাছাকাছি বায়ুমণ্ডল সৃষ্টি হওয়ার লজিকটা কি? আরেকবার আমরা একটু শুনি। বিগ ব্যাং না, বিগ ব্যাং এর কারণে তো আমরা এক্সপান্ড হচ্ছি মধ্যাকর্ষণ বলের কারণে। তো এই মধ্যাকর্ষণ বল, পৃথিবী কিন্তু গোল না, পৃথিবী একটু লেবু আকৃতির বা চ্যাপ্টা আকৃতির বা যেভাবে ধরেন। এই পৃথিবীর নিরক্ষীয় বরাবর বা নিরক্ষীয় অঞ্চলের ভূপৃষ্ঠে যে পরিমাণে অভিকর্ষ বল থাকে, মেরু অঞ্চলে অভিকর্ষ বল কম থাকে নাকি বেশি থাকে? কুইকলি বলেন তো। এই 2 রকম অ্যান্সার হচ্ছে তো। মেরু অঞ্চলে অভিকর্ষ বল কম থাকে নাকি বেশি থাকে? দারুণ, থ্যাংক ইউ, একজন একদম লজিক দিয়েই বলে দিচ্ছে। হ্যাঁ, যে বেশি কেন থাকে। অ্যাকচুয়ালি রেডিয়াস কম, হ্যাঁ এটাই সত্যি, যে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠর যে দূরত্বটা, এইটা আমাদের অ্যান্টার্কটিক এবং আর্কটিক যে সার্কেল ওইখানে কম থাকে এবং এই কারণেই অভিকর্ষ ত্বরণ বা বল যেটা সেইটা বেশি থাকে। এবং এইখানে খেয়াল করে দেখেন, এই জায়গাতে যেহেতু অভিকর্ষ বল বেশি, এই কারণে এই যে ধূলিকণা বা বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলো আছে সেগুলোকে নিজের দিকে বা তার কাছে টানতেও পারে, বেশি, খুব বেশি পরিমাণে টানতে পারে। এর কারণে এই সামগ্রিক যা যা উপাদান আছে এগুলোকে সে খুব কাছাকাছি এনে রাখতে পারে। এই কারণেই মেরু অঞ্চলে দেখেন 8 কিলোমিটার মাত্র। উল্টা কর্কট ক্রান্তি রেখা বরাবর কিন্তু এইটা 16 থেকে 19 কিলোমিটার। এর বাইরে আরো একটা লজিক আছে,
সেইটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখাবর যেই ঘূর্ণনটা হয়, এই যে দ্রুত যে ঘোরার যে ব্যাপারটা, এই দ্রুত ঘোরার কারণে বাতাসেরও কিন্তু একটা গতিবেগ সৃষ্টি হয়, যার ফলে এই জায়গাতে বাতাস, এই যে আমরা যে বলি না পৃথিবী এইভাবে ঘুরতেছে, এইভাবে যে ঘুরতেছে, তো এর ফলে এই যে বাহিরের যে বায়ুমণ্ডলটা এটাও তো ছিটকে যাচ্ছে না, প্রস্থের কারণে কিন্তু সরেও যাচ্ছে, যার ফলে এই এই কর্কট তো না, এই অক্ষরেখা বরাবর বায়ুমণ্ডলটা অনেক বেশি স্প্রেড হয়, অনেক দূর পর্যন্ত যায়। এই কারণেই নিরক্ষীয় অঞ্চলে ট্রপোমণ্ডলটা অনেক বড় জায়গা জুড়ে হয় এবং মেরু অঞ্চলে ট্রপোমণ্ডলটা অনেক কম হয়। এত কিছু কিন্তু আপনাদের আমি জাস্ট বুঝালাম, এটা কিন্তু আপনাদের লাগবে না, হ্যাঁ, জাস্ট লজিকটা বুঝেন। আর যদি মনে রাখতে পারেন কষ্ট করে, এই মেরু অঞ্চলে ট্রপোমণ্ডল হচ্ছে 8 কিলোমিটার, এইটুকু শুধু মনে রাখেন, এইটা জরুরি না, পরীক্ষায় কখনো আসেও নি, আসবেও না। সেকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণভাবে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় এই টপোমণ্ডল স্তরে 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। মানে লজিকটা হচ্ছে, আর যদি এটা পৃথিবী হয়, ধরেন প্রথম 1 কিলোমিটারে, ধরেন পৃথিবীতে আমাদের আইডিয়াল টেম্পারেচার কি হয়, ধরেন আমাদের বাংলাদেশের কথা যদি বলি 32 ডিগ্রি ধরলাম, 35 থেকে 36 হয়, আমি 32 ধরলাম। তাহলে বাংলাদেশেই কেউ যদি 1 কিলোমিটার উপরে যায়, এই জায়গাতে তাপমাত্রা কত হবে? আচ্ছা, 6.5 হচ্ছে এক্স্যাক্টলি, 5ও না, 4-5 মোস্ট প্রবাবলি, কিন্তু 6ও ধরা যায়। ইটস নট এ বিগ ডিল, আপনি 6ও ধরতে পারেন, 6.5 ধরতে পারেন। হ্যাঁ, 26, 25.5 যে বলতেছেন সেও রাইট, 26 বলতেছেন সেও রাইট। ধরেন আমি 10 কিলোমিটার উপরে গেলাম, তাহলে টেম্পারেচার কত হবে? কালকে তো আপনাদের মেন্টাল এবিলিটি পরীক্ষা, আপনাদের একটা মেন্টাল এবিলিটি কোশ্চেন হয়ে যাচ্ছে, জানেন? যদি ভূপৃষ্ঠে টেম্পারেচার 32 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 10 কিলোমিটার উপরে ট্রপোমণ্ডলের তাপমাত্রা কত হবে? ডেফিনেটলি মাইনাস হবে, এবং হয়ও, এটা তো লজিক্যাল। এটা খুব সহজে আমরা বের করবো কিভাবে? 10 কিলোমিটারের জন্য 6 দেশে 60 ডিগ্রি সেলসিয়াস, সরি, এখান থেকে আমি বাদ দিব 35, তাহলে 10 থেকে 2 গেলে 8, এই 28 হচ্ছে, তো -28 হচ্ছে। ওকে, তাহলে 10 কিলোমিটার উপরে আমরা পাবো -28। এখান থেকে তাহলে আমরা অনেকগুলো বিষয় বুঝলাম, কিন্তু দেখেন যে ভূপৃষ্ঠের শুরুর দিকে তাপমাত্রা যে পরিমাণে থাকে, আমরা যত উপরের দিকে যাব তাপমাত্রা কমতে থাকবে, এবং সেটা কিন্তু মাইনাসও হতে পারে। এই দুইটা বিষয় তো বুঝতেছেন? তার মানে প্রতি 1 কিলোমিটার যত উপরের দিকে যাব, প্রতি কিলোমিটারের জন্য 6.5 ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আচ্ছা, কি কি হয় দেখেন, ট্রপোমণ্ডলে আমরা যত উপরের দিকে যাব, যেটাকে আমরা বলতেছি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি কি ঘটবে, দেখেন, ঘনত্ব কমবে। সিম্পল ব্যাপার, ঘনত্ব তো স্বাভাবিকভাবেই কমবে, কারণ কি, যত উপরে যাব তত অভিকর্ষ বল কমবে, এবং সে কারণে ওই জায়গার যে গ্যাস সেটাকে আমরা টানতে পারবো কম, কারণ বেশিরভাগ গ্যাস বা গ্যাসীয় পদার্থ তো আমরা ভূপৃষ্ঠের দিকে রেখেই ফেলছি। যত উপরের দিকে যাব আমরা হালকা গ্যাস পাবো, তো হালকা গ্যাসের ঘনত্ব খুব স্বাভাবিকভাবেই কমবে, তাহলে ঘনত্ব কি হবে? কমতে থাকবে, এবং খুব স্বাভাবিকভাবে তাহলে কি, উষ্ণতাও কমতে থাকবে, কিন্তু বাতাসের গতিবেগটা বাড়বে। এগুলো থেকে পরীক্ষায় খুব একটা আসে না, আসে হচ্ছে এই যে এইটা, এইটা ইম্পর্টেন্ট, যে প্রভমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্বটা কমতে থাকবে, এটা পরীক্ষায় আসে। বাতাসের গতিবেগ বাড়বে কারণ কি, নিচের যে বাতাসটা সেটা তো ভারী, একটা ভারী বাতাসকে ধাক্কা দিয়ে বা ঘুরাতে যে পরিমাণে শক্তি খরচ হবে, হালকা বাতাসকে ঘোরানোর জন্য বা জায়গা পরিবর্তন করার জন্য শক্তি কম খরচ হবে নাকি বেশি খরচ হবে? লজিকটা বোঝেন, তাহলে এই অ্যান্সারও বুঝে যাবেন। যেহেতু শক্তি কম হবে, এই কারণে বাতাসের গতিবেগটাও বড়। আচ্ছা, টপোমণ্ডলের বৈশিষ্ট্য, নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। শুধু জলীয় বাষ্প না, সবকিছুই নিচের দিকে বেশি থাকবে। টপোমণ্ডলে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, যত উপাদান আছে সবই আসলে ধীরে ধীরে কমতে থাকবে, তার মানে খুব স্বাভাবিকভাবেই নিচের দিকে বেশি থাকবে। তো এটা শুধু জলীয় বাষ্প না, যে কোনো উপাদানই। তবে আবার হাইড্রোজেন ধরেন না, কারণ হাইড্রোজেন অনেক হালকা, ও থাকেই উপরে, মানে আরো উপরের দিকে।
ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় 75 ভাগই এই স্তর বহন করে। এই যে সেম, এদের একদম সেম যুক্তি হইলো। ধূলিকণার যেহেতু একটা ওয়েট থাকে, সলিড পদার্থ, সুতরাং স্টেটের জন্য ভারটাও বেশি। এই কারণে এই পুরো যে 10,000 কিলোমিটার আমরা বলতেছি, এই 10,000 কিলোমিটার বায়ুমণ্ডলের মোট যে ওজন, তার 75 ভাগই থাকে হচ্ছে ট্রপোমণ্ডলে। পরীক্ষায় আসবে না, কখনো আসেও নি। আচ্ছা, তাহলে আমরা ট্রপোমণ্ডলে একটা জিনিস খেয়াল করছি যে আমরা ট্রপোমণ্ডল থেকে যত উপরের দিকে যাব তাপমাত্রা তত কমতে থাকবে। এখন ট্রপোবিরতি বা ট্রপো গ্যাপের উপরে প্রায় 50 কিলোমিটার হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল বিস্তৃত। এইটা পরীক্ষায় আসবে না, বাদ দেন। এইটা খুবই ইম্পর্টেন্ট যে এই স্তরে কি আছে, ওজোন গ্যাস। এবং এইখানেই দেখেন তাপমাত্রা কি বলতেছে, ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কোন পর্যন্ত যায়, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে এখন আমরা একটু বুঝি, ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপরে যাচ্ছিলাম তাপমাত্রা বাড়ছিল নাকি কমছিল? কমতেছিল। কিন্তু যেই মুহূর্তে আমরা ট্রপোবিরতি পার হয়ে গেলাম, স্ট্র্যাটোতে আসলাম, স্ট্র্যাটো কি বলতেছে দেখেন, এইখানে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তার মানে কি, এখানে যদি টেম্পারেচার যদি কমে, স্ট্র্যাটোতে টেম্পারেচার বাড়বে, কিন্তু কতখানি বাড়বে? স্ট্র্যাটোমণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা কত বলেন? এখানে লিখাই আছে, তারপরে আপনাদের কাছ থেকে শুনি আমি। ইয়েস, মাত্র 4 ডিগ্রি। তার মানে স্ট্র্যাটোমণ্ডলের কিন্তু বেশিরভাগ জায়গাতে কি পাচ্ছেন, টেম্পারেচার মাইনাসই থাকতেছে। প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর মানে সব শেষ যেটা, মানে স্ট্র্যাটোমণ্ডলের একদম টপ লেভেল যেটা, একদম সবার উপরে, সেই জায়গার টেম্পারেচার হচ্ছে মাত্র 4 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি সেলসিয়াস। বুঝতে পারছেন? এইটা আমি অবস্থান করে না, চলাচল করে। হ্যাঁ। তাহলে স্ট্র্যাটোমণ্ডলের ভেতর দিয়ে চলাচল করে জেট বিমান। পরীক্ষায় প্রশ্ন আসবে, জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে চলাচল করে, বা বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান দেখা যায়? এটা হচ্ছে জেট বিমান। এখন সিম্পলি আমরা জাস্ট মনে রাখি যে জেট বিমান ট্রপোমণ্ডল থাকতে কেন স্ট্র্যাটোমণ্ডল দিয়ে যায়? কারণ জেট বিমান তো মানুষ চালায় না, আমরা চালাই। তো এই ক্ষেত্রে তো স্ট্র্যাটোমণ্ডলে উঠতে গেলে তো প্রচুর তেল এক্সট্রা খরচ হচ্ছে। এই এক্সট্রা তেলটা খরচ করতে কোনো মানে হয় না। ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ঝড় একটা যুক্তি, বাতাসের বেগ যুক্তি, কিন্তু মেইন যুক্তিটা হচ্ছে তাপমাত্রা যখন অনেক কম, সেখানে মানে এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ট্রপোমণ্ডল, যেখানে তাপমাত্রা ধীরে ধীরে কমতেছে। হ্যাঁ, আর এই জায়গাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু তাপমাত্রা কিন্তু মাইনাসেই আছে এই জায়গাটাতে। এখন জেট বিমান যদি এই দিক দিয়ে যায়, এই জায়গাতে, এই পৃথিবীতে চলাচল আমরা যারা করতেছি, আমরা যে পরিমাণে সাউন্ড শুনতে পাবো, হ্যাঁ, এই দিক দিয়ে যখন যাবে, একে তো টেম্পারেচার কম, যার ফলে জেট বিমানের যে অত্যাধিক গতি, এই স্পিডের কারণে যে এক্সট্রা তাপমাত্রা উৎপন্ন হয়, সেই তাপমাত্রাতে কিন্তু সে সহজেই সহনীয় হয়। তো এই কারণে জেট বিমানের ক্ষতি কম হয়। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে শব্দর কারণে যায়। এই লেয়ার দিয়ে যখন যায়, তখন শব্দ ভূপৃষ্ঠ পর্যন্ত খুব সহজে আসে না। লজিকটা বোঝেন, যে এখানে যদি টেম্পারেচার অনেক কম থাকে, যার ফলে এইখানে এই দিক দিয়ে যাওয়ার সময় যে আওয়াজটা তৈরি হয়, এই আওয়াজ পৃথিবী পর্যন্ত সহজে আসে না। এই যে একটা একদম মানে রিসেন্ট লজিক দেই, ইরান যে করলো, ইসরায়েলের তো 3 লেয়ারের ক্ষমতা ছিল, প্রোটেকশন লেয়ার ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। কি যেন ছিল? প্রথমটা ছিল হচ্ছে আয়রন ডোম, দ্বিতীয়টা কি ছিল?
আয়রন ডোমের চেয়ে ভালো। এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। 3 নাম্বারটা হচ্ছে অ্যারো 2। এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে শক্তিশালী সিকিউর সিস্টেম, যেটার মাধ্যমে হচ্ছে যে কোনো কিছুকে সহজে আটকাতে পারে। তো এই এতগুলো লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু ইরানের সেই মিসাইলে কিন্তু আটকাতে পারেনি ইসরায়েল। এটা একটা বড় কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ইউজ করা, যে এমন কিছু মিসাইল, মিসাইলের ক্ষেত্রে লজিকটা কিন্তু এটার মতো হবে না, কারণ ওই মিসাইল গুলোর গতি এত বেশি যে ওইটার যে শব্দ তার চেয়েও বেশি স্পিডে সে যায়। বাট এইখানে লজিকটা মেইনলি এই জেট বিমানগুলো এই দিক দিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে জেট বিমানের যে আওয়াজটা, এটা যেন মানুষের কোনো রেগুলার লাইফে যেন ক্ষতি না করতে পারে। আচ্ছা, ঠিক ট্রপোবিরতির মতো বা স্ট্র্যাটোগ্যাপের মতো একটা কিন্তু স্ট্র্যাটোবিরতি ইয়েতে মেসোমন্ডলে আছে। হ্যাঁ, এটা কোথায় দেখেন, সরি, স্ট্র্যাটোবিরতি এবং মেসোমন্ডলের মাঝখানে, সরি কথাটা ভুল হলো, মানে স্ট্র্যাটোমন্ডল এবং মেসোমন্ডলের মাঝ বরাবর একটা স্ট্র্যাটোবিরতি থাকে, তারপরে শুরু হয় মেসোমন্ডল। মেসোমন্ডলের দূরত্ব কতখানি দেখেন, প্রায় 80 কিলোমিটার। আচ্ছা, এগুলো কিন্তু দরকার নাই যে কত কিলোমিটার বিস্তৃত, কিন্তু স্ট্র্যাটোমন্ডলের লজিক হচ্ছে, স্ট্র্যাটোমন্ডলে সরি মেসোমন্ডলে মেসোমন্ডলে আপনি যত নিচ থেকে উপরের দিকে যাবেন টেম্পারেচার তত কমতে থাকবে। তার মানে স্ট্র্যাটোমন্ডলে আমরা কি পেয়েছিলাম, যে টেম্পারেচার যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব টেম্পারেচার বাড়তে থাকবে। মেসোমন্ডলে এসে আবার আমরা উল্টা পাইলাম, আমরা কি পাইলাম, টেম্পারেচার যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব টেম্পারেচার কমতে থাকবে। এখন স্ট্র্যাটোমন্ডলের হাইয়েস্ট টেম্পারেচার ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেসোমন্ডলে যদি আমরা প্রায় 80 কিলোমিটার যাই, বুঝতে পারতেছেন, টেম্পারেচার কিন্তু আবার মাইনাসে চলে যাবে। তো এই কথাগুলা কেন বলতেছে, আচ্ছা এখানে আবারও সেম ভুল, এটা অবস্থান করে না, এটাকে বলা যায় ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে মেসোমন্ডলে আমরা দেখতে পাই কি, প্রশ্নটা এমন হতে পারে যে মেসোমন্ডলে আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে উল্কা, অথবা মেসোমন্ডলে ধ্বংসপ্রাপ্ত হয় উল্কা। এটা কিভাবে হয়, এটা সিম্পল লজিকটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা পড়ি তারপর আমরা লজিকটা যাবো, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই স্তরে ট্রপোমন্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এবং সর্বনিম্ন কত হয়, -83 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারতেছেন কত মানে নেগেটিভে চলে যায়। এখন এখানে ধরেন এটা হচ্ছে পৃথিবী, এইটা হচ্ছে মেসোমন্ডল, ইউনিভার্সের কোনো একটা জায়গা থেকে একটা উল্কাপিণ্ড আসতেছে। এখন এটা তো উল্কাপিণ্ড কি হয়, তার তাপমাত্রা অত্যাধিক থাকে, অনেক বেশি থাকে, এবং বেশিরভাগ সময় উল্কাপিণ্ডগুলোর কি হয় যে সে মানে অগ্নিপিণ্ড আকারের থাকে। এ যখন অনেক স্পিডে এইদিকে আসতেছে, সে যে মুহূর্তে মেসোমন্ডলে ঢুকলো, দেখেন মেসোমন্ডলের টেম্পারেচার কিন্তু নেগেটিভ, অনেক কম, যার ফলে এখানে এসে সে দ্রুত এই যে তার টেম্পারেচার, এই উল্কার টেম্পারেচার সে ফল করতে শুরু করে, এবং ফল করতে করতে এমন হয়ে যায় যে একটা সময় ভস্ম হয়ে যায়, বাংলাতেই বলি ভস্ম হয়ে যায়। এবং এই কারণেই আপনারা দেখেন না, ম্যাচ যখন জ্বালান, একটা ম্যাচের কাঠে যখন জ্বালান, শুরুতে তো একটা ব্লার হয়, তারপর ধীরে ধীরে জ্বলতে জ্বলতে যখন থেমে যায়, একটা মানে ফিউজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় না, এই ঘটনাটাই কিন্তু উল্কাতে হয়। আমরা খালি চোখে কিন্তু উল্কা দেখতে পাই, কিন্তু হঠাৎ করে উল্কা গায়েব হয়ে যায়। এই গায়েব হয়ে যাওয়ার কারণ হচ্ছে সে তার পুরো টেম্পারেচার এই মেসোমন্ডলে রিলিজ করে ফেলছে, যেটাকে ইংলিশে বলে ইগনাইট। একজন হচ্ছে বলছে ইগনাইট হয় না, মানে এখানে টেম্পারেচার সে পুরোটাই রিলিজ করে দেয়। এবং কোনো কারণে যদি সে এই টেম্পারেচার পুরোটা রিলিজ না করতে পারতো, তাহলে কিন্তু সে কিন্তু স্ট্র্যাটোমন্ডলে ঢুকতো, সিম্পল লজিক, সে ঢুকতে পারতো, কিন্তু আসলে অতখানি শক্তি তার থাকে না, সে ফুল টেম্পারেচারটাই মেসোমন্ডলে হারিয়ে ফেলে, যার ফলে ওই জায়গাতেই ভস্ম হয়ে যায়। আর এই কারণে আমরা উল্কাপিণ্ড মেসোমন্ডলে দেখতে পাই। এতদিন তো মুখস্থ করছি, লজিকটা কি বুঝছেন যে কেন উল্কা মেসোমন্ডলে দেখা যায়?
উল্কা কেন মেসোমন্ডলে দেখা যায় বুঝতে পারলাম কি? ওকে, আচ্ছা, তাপমন্ডল হচ্ছে মেসোমন্ডলের উপরের দিকে 500 কিলোমিটার পর্যন্ত, দরকার নাই। এবং এখানে উপরে প্রায় 1480 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস বৃদ্ধি পায়, এটাও জানা দরকার নাই। জাস্ট মানে জানা দরকার অবশ্যই আছে, মানে মুখস্থ করার দরকার নেই। এখন তাপমন্ডলে আমরা একটু আগে শুনলাম যে বর্তমান যুগের যে পড়াশোনা, সেখানে তাপমন্ডলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা আয়ন মন্ডল আর একটা হচ্ছে এক্সোমন্ডল। তাহলে আমরা দেখেন তাপমন্ডলের নিম্ন অংশকে বলতেছি আয়ন মন্ডল। আয়ন মন্ডলটা আমরা কেন মনে রাখবো? আয়ন মন্ডল হচ্ছে এমন একটা লেয়ার, মানে এটা যদি পৃথিবী হয়, এই আয়ন মন্ডল হচ্ছে এমন একটা লেয়ার যে জায়গাতে ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গগুলো পাঠানো হয়, ধরেন এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে, এই আয়ন মন্ডলে ধাক্কা খেয়ে আবার ফেরত আসে। এই কারণেই ঢাকায় যখন একটা কিছু সম্প্রচারিত হচ্ছে, আপনি এই মুহূর্তে যেই জেলাতেই বসে থাকেন না কেন, সেইখানেও আপনি ওই বেতারের খবর গান সবই আপনি সহজে শুনতে পারতেছেন। কিভাবে ঘটতেছে ঘটনাটা? এই যে এখান থেকে সে রিলিজ করে দিচ্ছে, সে এই আয়নমন্ডল ধাক্কা খেয়ে ব্যাক করার সময় আপনার বাসার অ্যান্টেনায় সেটা রিফ্লেক্ট হচ্ছে। কথা হচ্ছে কেন হয়? আয়নমন্ডলে সচরাচর যে উপাদানগুলো, এগুলো আয়নায়িত হয়ে থাকে। কিরকম? ধরেন হাইড্রোজেন প্লাস, অক্সিজেন মাইনাস, এরকম হয়ে থাকে। এখন নর্মালি যখন কোনো গ্যাসীয় উপাদান বা যে কোনো উপাদান একটা মৌল আকারে থাকে, তখন কিন্তু সে একটা কমপ্লিটলি শেপ নিয়ে থাকে। যেমন ধরেন H2O, বা ধরেন আর কি ধরা যায়, ধরেন N2O ধরলাম, এটাই মাথায় আসতেছে। এই যে এই গ্যাসগুলো, এগুলা কিন্তু একটা কমপ্লিট মৌল, হ্যাঁ, বা কমপ্লিট একটা উপাদান। যার ফলে আপনি যদি এটার মধ্যে কিছু পাস করেন, বল বা হোয়াট এভার যে কোনো কিছু, এরা কিন্তু সরে যাবে, এইদিকে সরে যাবে। আর আয়নগুলোতে কি হয়, আয়ন বা এটা যে কোনো জায়গাতেই আয়নগুলো কন্টিনিউয়াসলি চেষ্টা করে অন্য একটা আয়নকে নিজের দিকে আকর্ষিত করে একটা শেপ ধারণ করার, বা হচ্ছে একটা মৌল হওয়ার। কোনো আয়নই ফ্রি থাকতে চায় না, হ্যাঁ, তাদের সবসময় একটা টার্গেট থাকে যে তারা একটা মৌল আকার ধারণ করবে। এটা কন্টিনিউয়াস তাদের মধ্যে একটা প্র্যাকটিস থাকে। তো এই কারণে এই বেতার তরঙ্গগুলো যখন এই দিক দিয়ে যায়, এই আয়নিত জায়গাগুলো পাস করে চলে যেতে পারে না, অ্যাট্রাক্ট করে, এই তরঙ্গগুলোকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে। কিন্তু এই তরঙ্গতে সে তো নিতে পারে না, কারণ তরঙ্গ তো আর কোনো ইয়ে না, কোনো পদার্থ না। তখন এরা এটা সে ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট হয়ে নিচের দিকে চলে আসে। শেপ ধরা হয় কেন? ধরেন আপনি একটা মানুষ বা আমরাও তো অনেকগুলো এরকম পদার্থরই একটা কমপ্লিট শেপ না। মানে আমি বুঝতে চাচ্ছি যে, মানে যখন আয়ন থেকে একটা পদার্থ গঠিত হয়, তখন তার একটা স্বরূপ আসে। কিন্তু আয়নকে আপনি কোন রকমের স্বরূপ দিতে পারবেন না, রূপ দিতে পারবেন না। ওকে, এর এর উপরে থাকে হচ্ছে এক্সোমন্ডল। এক্সোমন্ডলে পরীক্ষায় যেটা আসে সচরাচর, সেটা হচ্ছে যে এক্সোমন্ডলে কোন গ্যাস পাওয়া যায়। এক্সোমন্ডলে সব থেকে বেশি পাওয়া যায় হিলিয়াম এবং হাইড্রোজেন। এখানে একটা তথ্য দেওয়া নাই, এখানে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এক্সোমন্ডলটাই কিন্তু মোটামুটি অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে, এবং পৃথিবীর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এইদিকে 960 কিলোমিটার, মানে বুঝতেছেন, এইদিকে পুরোটাই পুরো পৃথিবীর চারদিকে কিন্তু 960 কিলোমিটার। তো এই কারণে পুরো মানে সামগ্রিক বায়ুমণ্ডলে, মানে যদি প্রশ্নটা এরকম হয় যে সামগ্রিক বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, তাহলেও অ্যান্সারটা কিন্তু এই হিলিয়াম এবং হাইড্রোজেনই হবে। এক্সোমন্ডলেও সব থেকে বেশি পাওয়া যায় হিলিয়াম এবং হাইড্রোজেন, এবং সামগ্রিক পুরো বায়ুমণ্ডলেও সব থেকে বেশি পাওয়া যায় হিলিয়াম এবং হাইড্রোজেন। যদিও পরীক্ষায় যে টোটাল আয়তন যেটা বলে, আমরা একদম প্রথমে দেখে এসেছিলাম যে মোট উপাদান হচ্ছে নাইট্রোজেন সব থেকে বেশি, কিন্তু সেটা হচ্ছে পার্সেন্টেজ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এক্সোমন্ডলে সব থেকে বেশি, ও আচ্ছা সরি, আমি প্রশ্নটা ভুল বলছি, বায়ুমণ্ডলে না, ইউনিভার্সে, সরি, বায়ুমণ্ডলে সমগ্র ইউনিভার্সে যদি সব থেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায়, সেটা হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন। তাহলে মোটামুটি কিন্তু আমরা
পড়ে ফেলছি। একটা জিনিস শুধু আপনাদেরকে একটা কুইকলি কোশ্চেন করি, তাহলে হচ্ছে আমরা বুঝে ফেলবো। এখানেই যদি করি, ধরেন আমরা যে লেয়ারটা দেখে আসলাম টেম্পারেচার, এটা ধরেন ট্রপো। আমরা যদি আচ্ছা এইভাবে না লিখি, ট্রপোমণ্ডলে যদি যাই তাহলে টেম্পারেচার কি বাড়বে নাকি কমবে? ট্রপোমণ্ডলে যত উপরের দিকে যাব তাহলে টেম্পারেচার কমবে। তাহলে আমি যদি একটা কার্ভ ধরি, এটা যদি আমি ভূপৃষ্ঠ ধরি, তাহলে টেম্পারেচার কমে আসবে। স্ট্র্যাটোতে কি হবে টেম্পারেচার? স্ট্র্যাটোতে টেম্পারেচার বাড়বে, এবং কোন পর্যন্ত বাড়বে? 4 ডিগ্রি পর্যন্ত, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপরে মেসোতে কি হবে টেম্পারেচার? মেসোতে মেসোতে আবার টেম্পারেচার কমবে, তার মানে আবার নেমে আসবে। কোন পর্যন্ত নেমে আসবে? -83 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আপনার তাপমণ্ডলে কি পাবো? বায়নমণ্ডল বা এক্সোমণ্ডল, টেম্পারেচার বাড়বে। এটা আপনাদেরকে দেখানোর এটাই উদ্দেশ্য, যে একবার জাস্ট একটু ভিজুয়ালাইজ করলে আশা করি আপনারা হুট করে যদি ইনস্ট্যান্ট একটা জায়গায় ধরেন যদি মেসোর প্রশ্ন আসে যে মেসোতে তাপমাত্রা বাড়ে নাকি কমে, আপনারা জাস্ট শুরু থেকে একবার নিজেরা মনে মনে চিন্তা করে আসবেন, তাহলে সহজে মনে পড়বে যে তাপমাত্রা প্রথমে কমবে, এরপরে বাড়বে, তারপরে আবার কমবে, তারপরে আবার বাড়বে। আমাদের প্রথম পার্ট শেষ। বায়ুমণ্ডলে আমরা কি কি পাইলাম দেখেন। বায়ুমণ্ডলের 3টা উপাদান, গ্যাসীয় উপাদান, জলীয় উপাদান এবং ধূলিকণা। এবং প্রধান উপাদানগুলো যদি আমরা বলি, নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন 78.02%, অক্সিজেন 20.71%, আর্গন হচ্ছে 0.8%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, জলীয় বাষ্প 0.41% এবং ধূলিকণা হচ্ছে 0.01%। এইটা কিন্তু আজকের স্লাইড সবকিছুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি অলরেডি। এরপর বায়ুমণ্ডলের স্তর আমরা পেয়েছি 5টা। প্রথমে ট্রপোমণ্ডল, ভূপৃষ্ঠ থেকে সব থেকে কাছে। এই ট্রপোমণ্ডলে মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ এগুলো দেখা যায়, এবং এটা শেষ প্রান্তে থাকে ট্রপোগ্যাপ বা ট্রপোবিরতি। ট্রপোমণ্ডলে আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে চেয়ে মেরু অঞ্চলে ট্রপোমণ্ডলটা ছোট হয়ে যায়। মেরু অঞ্চলে ট্রপোমণ্ডল হচ্ছে 8 কিলোমিটারের মতো। সাধারণভাবে ট্রপোমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে আমরা উঠতে থাকি, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। আচ্ছা, আবার আমরা কি বলবো, আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব আমাদের আচ্ছা, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি, মানে ঘনত্ব কমতে থাকে, উষ্ণতা কমতে থাকে, বাতাসের গতিবেগ বেড়ে যায়। আচ্ছা, ট্রপোমণ্ডলে কিছু বৈশিষ্ট্য আছে, যে নিচের দিকে জলীয় বাষ্প এবং যে কোনো উপাদান একটু বেশি থাকে, এবং ধূলিকণা এখানে বেশি থাকার কারণে বায়ুমণ্ডলের মোট যে ওজন তার 75% ট্রপোমণ্ডলেই থাকে। আচ্ছা, স্ট্র্যাটোমণ্ডলে আমরা জানছি যে স্ট্র্যাটোমণ্ডলে ওজোন স্তর থাকে, এবং স্ট্র্যাটোমণ্ডলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে, এবং কত পর্যন্ত বাড়ে? 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে। জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোমণ্ডল দিয়ে। মেসোমণ্ডলে আমরা পাইলাম যে তাপমাত্রা আবার কমতে থাকে, এবং কমতে কমতে প্রায় -83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে, এবং উল্কাপিণ্ড এই মেসোমণ্ডলে এসেই মূলত তার তাপ রিলিজ করে দিয়ে ভস্ম হয়ে যায়। এরপরে পাবো আমরা তাপমণ্ডল, যার শুরুতে হচ্ছে আয়ন মণ্ডল। এবং আয়ন মণ্ডলে আমরা কি পেয়েছি, যে যে তরঙ্গগুলো, বেতারের তরঙ্গগুলো, এগুলো এই আয়ন মণ্ডলে ধাক্কা খেয়ে আবার ভূপৃষ্ঠে ফেরত চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সোমণ্ডল। এক্সোমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন, এবং এখানে তাপমাত্রা বাড়তে থাকে। একজন প্রশ্ন করছেন যে ওজোন স্তরের গুরুত্ব কি যদি বলতেন। এটা এখানে খুব বেশি জরুরি না, আমি জাস্ট কুইকলি আপনাদেরকে একটু বলি। অক্সিজেনের সংকেত কি? অক্সিজেনের সংকেত হচ্ছে O2। আর ওজনের সংকেত কি? সাব্বির বুঝে গেছে যে আমি কি প্রশ্ন করব, ও আগে অ্যান্সার দিয়ে ফেলছে। ওজনের রাসায়নিক সংকেত হচ্ছে O3। তার মানে এটুকু তো বুঝতে পারতেছেন যে এটা ভারী বেশি। হ্যাঁ, এখন ও আসলে করে কি, এই ধরেন পৃথিবী, এরপরে এটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। এইখানে আমি স্ট্র্যাটোমণ্ডল না ধরে এইটাকেই ওজোন স্তর ধরি। হ্যাঁ,
এই জায়গাতে এই O3 পরিমাণ বেশি থাকার কারণে এর এই পাশের যে বায়ুমণ্ডলটা আছে বা যে গ্যাসগুলো আছে, এগুলো খুব বেশি হালকা না হলে এগুলো কিন্তু এই পাশে যাইতে পারে না। সেম ভাবে এই পাশের যেই পদার্থ বা গ্যাস বা যাই আছে সেগুলো কিন্তু ভেতরে আসতে পারে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তাপ তো বিকিরিত শক্তি, তাপ কিন্তু বিকিরণের মাধ্যমে আসে। এখন এই কারণে সূর্যের তাপ সে সহজেই কিন্তু ওজোন স্তর ভেদ করে ভেতরে চলে আসতে পারে। এখন এই যে তাপমাত্রা ওজোন স্তর ভেদ করে যে ভেতরে চলে আসলো, যার ফলে কিন্তু কি হচ্ছে, আমাদের পৃথিবী কিন্তু তাপ পাচ্ছি আমরা। মানে আমরা যে ছোট বাচ্চাদেরকে দেখেন না, ভিটামিন ডি দেওয়ার জন্য সূর্যে নিয়ে যেতে বলে, মানে সূর্যের যে আমরা বিভিন্ন রকমের তার যে বেনিফিট সেগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। কিন্তু এই তাপমাত্রাটা যদি পৃথিবীতে রয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ সূর্যতে শুধু ভালো রশ্মি পাঠায় এমন তো না। সূর্য থেকে যেমন গামা রশ্মি আসে, ইউভি রশ্মিও আসে, অনেক খারাপ রশ্মিও আসে। এই কারণে এগুলোকে কিন্তু আবার রিটার্নও পাঠাতে হয়। এখন এই ক্ষেত্রে ওজোন স্তর কি করে, যে এই যে বিকিরিত যেই আহ খারাপ যে রশ্মিগুলো আছে এগুলো কিন্তু প্রথমে চেষ্টা করতেছে দেখেন আটকিয়ে দেওয়ার, যার ফলে সব খারাপ রশ্মি কিন্তু ভেতরে আসতে পারতেছে না। আবার উল্টা দিকে ফেরত যাওয়ার ক্ষেত্রে এইখানে এই তাপমাত্রাটা সে ঠিকই ব্যাক করতেছে, গ্যাসটা কিন্তু রয়ে যাচ্ছে। এই, হ্যাঁ খুব সুন্দর কথা বলছে একজন, যেটা ফিল্টারের মতো কাজ করে। এই কারণে এই ওজোন স্তরটা মূলত আমাদের দেশে, সরি আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, ফ্রেশ যে বায়ুমণ্ডলটা বলতেছি, এইটাকে মূলত প্রোটেক্ট করতেছে। আর বর্তমানে যেটা সমস্যা আমাদের, আমরা যেটা নিয়ে সব থেকে বেশি কনসার্ন, যে এই গ্রিন হাউস লেয়ারটা ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? আমরা ওই যে 6টা যে গুরুত্বপূর্ণ যে গ্যাস, যেগুলো খুব খারাপ গ্যাস বলি আমরা, এগুলো ইউজ বেশি হওয়ার কারণে এগুলো গিয়ে ধীরে ধীরে এই লেয়ার গুলোকে ভেঙে দিচ্ছে, এই O3 সাথে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া করে এই জায়গাগুলো ফাঁকা করে ফেলতেছে। যার ফলে এখন সূর্যের রশ্মি ডিরেক্টলি যেমন আসতেছেও, ব্যাপক যাইতে পারতেছে না। এই ওভারঅল ক্রাইসিসের কারণে কি বলে, বারবার বাংলাদেশ আসতেছে মুখে। পৃথিবীর একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে, বরফ গলে যাচ্ছে। এইটাই মূলত হচ্ছে ওজোন স্তরের প্রভাব, এবং কেন আমাদের বেশি জরুরি ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আপনাদের বিজ্ঞান ক্লাসে আরো ডিটেলস বলবে। দ্বিতীয় পয়েন্টে আমরা চলে আসি। আজকে বাংলাদেশের আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে বাংলাদেশের নদ নদী। আচ্ছা, এইখানে একটা ছোট্ট ওভারভিউ দেওয়া আছে বাংলাদেশের নদ নদীর। আমরা একটু আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করি। এটা হলো আমাদের বাংলাদেশের ম্যাপ। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের রাজধানী। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নদী, অনেক নদী। আমরা কি সব নদীকে গুরুত্ব দিব? আমরা দিব না। বাংলাদেশের প্রধান 3টি নদী, কেউ যদি বাকিগুলো মনে নাও রাখতে পারেন, ওইগুলোকে স্কিপ করতে পারেন। বাংলাদেশের প্রধান 3টি নদী পদ্মা, মেঘনা, যমুনা, সরি, এইগুলো হচ্ছে ফোকাস করে বাকিগুলো পড়বেন। তাহলে এমনি আপনারা দেখবেন বাকিগুলো আমার মাথায় চলে আসবে। আমরা আগে বুঝি। দেখেন, এই যে জায়গাটা এই দিক দিয়ে ঢুকছে, এটা এটা কোন জায়গা? এটা দেখেন কুড়িগ্রাম। হ্যাঁ, এই জায়গাটা, এই পাশে জামালপুর। এই দিক দিয়ে ঢুকলো ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে। এই নদীটার নাম হচ্ছে, তুই কি রেসপন্স করি, এই দিক দিয়ে কতটা কেন ঢুকবে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। হ্যাঁ, এদিক দিয়ে ব্রহ্মপুত্র ঢুকলো। আর এই যে এইখানে নীলফামারীর উপরে লালমনিরহাটের এই দিক দিয়ে একটা নদী এসে এইখানে ঢুকছে। এটার নাম কি? তিস্তা। তারপরে তো আমরা জানলামই যে একটা ভূমিকম্প হলো, যার ফলে এখান থেকে নদীটা, আগে নদীটা এইদিকে ছিল মেইনলি, কিন্তু এখন এইদিকে চলে আসছে, এইদিকে। এইটা হচ্ছে, এটার নাম কি? যমুনা। তারপরে যমুনা নদী আসতেছে আসতেছে আসতেছে, এসে এখানে রাজবাড়ির যে গোয়ালন্দ সেখানে ওকে আটকায় দিলাম এই জায়গায়। এই যে চাঁপাইনবাবগঞ্জের ভেতর দিয়ে রাজশাহী হয়ে এই দিক দিয়ে একটা নদী আসতেছে, এই নদীর নাম কি? এসে এই যে রাজবাড়িতে এসে মিলিত হয়ে গেল। এটা হচ্ছে পদ্মা। তাহলে দেখেন, পদ্মা এবং যমুনা পেয়ে গেলাম।
আরেকটা স্পেশাল নদী আছে, মূলত এইভাবে ঢুকছে। এটা হচ্ছে সুরমা, যেটা সিলেটের উপর দিয়ে গেছে। এটা হচ্ছে কুশিয়ারা, এটা সিলেটের নিচ দিয়ে গেছে। তারপরে সিলেট শহরের ভিতরে এসে এক জায়গায় গিয়ে এইখানে এসে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে এইখানে মিলিত হয়েছে। এটা আজমেরীগঞ্জ, এটা আমরা পরবর্তীতে আরো দেখবো। এই নদীটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে না নাকি বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে মেঘনা। আর এই যে চাঁদপুর থেকে এসে, সরি, রাজবাড়ী থেকে এসে এই চাঁদপুরে এসে মিলিত হয়ে গেল। তাহলে এইটার নাম হচ্ছে মেঘনা, এইটার নাম হচ্ছে পদ্মা। এই যে চাঁদপুরে এসে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে চলে গেল। আরেকটা ছোট নদী আছে অবশ্য এইদিকে, এই যে এই দিক দিয়ে আসছে চট্টগ্রামের উপর দিয়ে, এটা হচ্ছে কর্ণফুলী নদী। আজকে আমরা যতগুলো নদী পড়বো না কেন, বেশিরভাগ নদী হচ্ছে এইগুলোই হচ্ছে সব থেকে সিংহভাগ নদী। এবং এগুলো কোথায় কোথায় যে পয়েন্ট গুলো তৈরি হইলো এগুলোই আমরা দেখবো। এই যে এখানে একটা হাইলাইটেড পয়েন্ট, এখানে একটা হাইলাইটেড পয়েন্ট, এখানে একটা হাইলাইটেড পয়েন্ট, এখানে একটা হাইলাইটেড পয়েন্ট, এই চারটা পয়েন্টকে আমরা গুরুত্ব দিব এবং কোনটা কোন দিকে ঢুকলো আমরা বুঝবো। যারা আমার এইখানে এই দুর্বল চিত্র দেখে বুঝতেছেন না, তারা এইখানে দেখেন কালার, যে কোনো কালারই এখানে বিদ্যুটে হবে, লালই থাক। এই যে দেখেন এই দিক দিয়ে ভালো করে দেখেন, আমি মার্ক করেছি মোটা করে। এখানে দেখেন, এখানে দেখেন, এই যে মার্ক করে আমি আগাচ্ছি, এটা হচ্ছে যমুনা, মানে শুরুতে ব্রহ্মপুত্র, এই যে এদিক দিয়ে আসতেছে। এটা আমরা আজকে কয়েকবার পাবো, আপনারা কোনো চিন্তাই করেন না, বারবার দেখতে থাকেন। এইখানে এদিক দিয়ে ঢুকলো। আচ্ছা, তাহলে আপনারা মানচিত্র বাদ দেন, এই চিত্র সামনে আমরা আরো ইজি ওয়েতে পাবো, সেখানে আমরা দেখবো। হ্যাঁ, আমরা এখন মেইনলি নদী বুঝি। আর এর আগের ক্লাসে আমরা পড়ে আসছি নদীর যৌবন কাল বা প্রাথমিক কাল সব মিলায়ে নদীর গতিপথ কয় প্রকার আমরা পড়ে আসছিলাম। 3 রকম। একটা আমরা পেয়েছিলাম ঊর্ধ্বগতি, একটা হচ্ছে মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্নগতি। এটা আমরা দেখছি। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসে একটা নদী শুধু এককভাবে যায় না, কি কি ঘটে দেখেন। আমরা যখন এই নদীটাকে নিয়ে কথা বলতেছি, ধরেন এটা একটা নদী, এটা হচ্ছে প্রধান নদী। ভালো করে বোঝেন এটা কি, এটা প্রধান নদী। এখন এই প্রধান নদীকে যদি কোনো নদী পানি দান করে, অথবা আপনি বোঝেন যে কোনো নদী যদি অন্য কোনো নদীতে গিয়ে প্রবেশ করে, আপনার কাছে যেই লাইন ক্যাচি মনে হবে আপনি সেটা ধরেন, কোনো সমস্যা নেই। কোনো নদী যদি এসে প্রধান নদীতে পানি অ্যাড করে দেয়, পানি দান করে, পানি সংযুক্ত করে, তাহলে ওই নদীকে ওই মূল নদীর উপনদী বলবো। আবার আপনি বলতে পারেন যে কোন নদী প্রধান নদীর সাথে এসে মিলিত হলে সেটাকেও উপনদী বলে। যে কোনোটাকে আপনি ক্যাচ করতে পারেন। উপনদী বুঝছি। আর কোন নদী যদি প্রধান নদী থেকে পানি নিয়ে চলে যায়, বের করে ফেলে, মাইনাস করে ফেলে, পানি ভাগ করে ফেলে, অথবা এইভাবে মনে রাখতে পারেন, কোন নদী যদি প্রধান নদী থেকে বের হয়ে নতুন নাম ধারণ করে, নতুন নদী তৈরি করে, তাহলে সেটাকে বলবো আমরা শাখা নদী। এই তিনটা ব্যাপার ক্লিয়ার, উপনদী, শাখা নদী, মূল নদী। অনেক সময় দুইটা নদী বা দুইটা প্রধান নদী, এখন ওই দুইটা প্রধান নদীর মধ্যে একটা প্রধান নদী একটা উপনদীও হতে পারে, তবে ইন জেনারেলি যখন দুইটা প্রধান নদী এসে এক জায়গায় মিলিত হয়, তাহলে ওই যে মিলিত যে স্থান, এটাকে আমি আলাদা করে দিই, এই যে মিলিত যে স্থান, হ্যাঁ, সেখান থেকে উপরের দিকে যে ভি আকৃতির যে স্থলভাগ, এই যে স্থলভাগ, এইটাকে বলে দোয়াব। এটাকে কি বলে? দোয়াব। ভালো করে বোঝেন, যখন দুইটা নদী কোথাও এসে মিলিত হচ্ছে, সেইখানে যে স্থল ভাগটা তৈরি হয় মিলিত স্থানে, এইটাকে বলে দোয়াব। আর কোথাও যদি একটা নদী এসে ভাগ হয়ে যায়,
বিভিন্ন দিকে ভাগ হয়ে যায় এরকম। তাহলে এই জায়গাতে ছোট ছোট যে স্থল ভাগগুলো তৈরি হয়, অনেকগুলো চর তৈরি হয়, এটাকে প্রথমে চরও বলে। এই দোয়াব মানে কি? এবার দোয়াব তো দেখালামই, এইটাই দোয়াব। এখন বাঙালিরা দোয়াব নাম রাখছে, এখন অন্য নাম আপনাকে দেন তাহলে। এইটাকে বলে মোহনা। আর এই মোহনা যখন পরিপক্ক বা মৃত হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? বদ্বীপ। হ্যাঁ, চর দিয়ে শুরু হবে, অনেকগুলো চর একত্র হয়ে বদ্বীপ তৈরি হবে। আশা করি ব্যাপারটা বুঝছেন যে কিভাবে এই নামগুলো তৈরি হইলো। এখন আমরা দেখি। আচ্ছা, এখানে পাবো মূল নদী থেকে বের হয়ে যায় শাখা নদী, মূল নদীতে এসে পতিত হয় উপনদী, এটা আমরা দেখছি। দোয়াব হচ্ছে দুইটা নদীর মধ্যবর্তী ভূমি। এই যে এখানে যদি ছবিটা দেখেন তাহলে এই জায়গাটা হচ্ছে দোয়াব। মোহনা হচ্ছে এই যে যেখান থেকে গিয়ে মানে, এখানে যদিও বলতে সাগরে এসে পতিত হয়, বাট এটা নট নেসেসারি সাগরে এসে পতিত হতে হবে। যেখানে এসে নদীটা বিস্তৃত হয়ে যায় সেই জায়গাটাকে মূলত মোহনা বলে। আচ্ছা, আন্তঃসীমান্ত নদী কোনগুলো? সেই নদীগুলো যেগুলো দুইটা দেশের বর্ডার শেয়ার করে, হ্যাঁ, বা দুইটা দেশের মধ্যে অবস্থান করে, এমন নদীগুলোকে মূলত আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী বলে। তাহলে বাংলাদেশে আন্তঃসীমান্ত নদী দুইটা দেশ থেকে আসার সম্ভাবনাই আছে, একটা হচ্ছে মায়ানমার, একটা হচ্ছে ভারত। আচ্ছা, এই ছবিতে স্কিপ করি আমরা। বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদী কয়টি? 57টি। যদি কোনো কারণে পরীক্ষায় 57 না থেকে 58 থাকে তাহলে অ্যান্সারটা 58 হবে, কারণ 58 হচ্ছে আগে পড়ানো হতো। কিন্তু যৌথ নদী কমিশন হিসেবে বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদী 57টি। এই 57টি নদীর মধ্যে 54টি নদী ভারতের সাথে কানেক্টেড। দুইটাই থাক যেটাই থাক, অ্যান্সার 57। কোনো কারণে 57 না থাকলে সেক্ষেত্রে আপনি 58 দিতে পারেন, বাট অ্যাকচুয়াল অ্যান্সার 57। এটা একদম মানে লেজিট অ্যান্সার। ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টি। তাহলে মায়ানমারের সাথে কয়টা? মায়ানমারের সাথে কয়টা? 3টা, রাইট। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের আন্তঃসীমান্ত নদী 3টা, কি কি? নাফ, সাঙ্গু ও মাতামুহুরি। এটা একটু মুখস্থ করতে হবে, এই ব্যাপারে কোনো আসলে ছাড় নেই। কি কি? বাংলাদেশের মায়ানমারের আন্তঃসীমান্তবর্তী নদী 3টা, নাফ, সাঙ্গু ও মাতামুহুরি। আর বাংলাদেশের সাথে ভারতের আন্তঃসীমান্ত নদী কয়টা? 54টা। বাট ফরচুনেটলি একটা নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে, একটা নদী, সেইটা হচ্ছে কুলিক। তাহলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে কয়টা নদী? একটু ট্রিকি আকারে পরীক্ষায় আসলে আপনারা কিন্তু ভুল করে ফেলবেন। ভারত থেকে বাংলাদেশে আসছে 53টা নদী। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি একটু আস্তে করে যদি এভাবে লিখে দেই যে ইন্ডিয়া টু বিডি, তাহলে হচ্ছে 53টা নদী। আর তাহলে বাংলাদেশ এবং ভারত শেয়ার করে মোট নদী কয়টা? 54টা। অ্যান্সার একটু পেঁচিয়েও আসতে পারে। আচ্ছা, বাংলাদেশে আচ্ছা একটা নদী আছে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, যেটার উৎপত্তি বাংলাদেশে, শেষ হয়েছে বাংলাদেশে একমাত্র, সেটা হচ্ছে হালদা নদী। একটাই নদী। এখানে নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, গুরুত্বপূর্ণ বলতে এগুলো রিডিং, ইম্পর্টেন্ট অত না। এই যে দেখেন, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে ইছা নদী, সরি ইছামতি নদী। সব থেকে বেশি জেলাতে প্রভাবিত হয়েছে পদ্মা নদী। আর বাকি এখানে যেগুলো আছে, আচ্ছা এইটা একটু ইম্পর্টেন্ট, এইটা একটু বলি। ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, এটা ময়মনসিংহে অবস্থিত। এই গাঙ্গিনা নদীতেই না, ওই যে অনেকেই মনে করে যে কোন জন্য ইয়ে ছিল, নূহ আলাইহিসসালামের যে নৌকা, সেটার একটা ওই টাইপের একটা নৌকার শেপ পাওয়া যায় এই নদীর এখানে। আপনারা কেউ ওই এলাকার আছেন? মানে এই ধরনের একটা গল্প কিন্তু পরিচয়িত আছে এই গাঙ্গিনা নদীর ওইখানে। এই খবরটা জানেন নাকি যে ওখানে একটা নৌকা শেপের একটা পাহাড়ের মতো আছে? সবাই চিন্তা করে যে ওখানে ওই নৌকাটা এখনো আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম? বাংলাদেশের খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, প্রশস্ত এবং গভীরতম দুইটাই হচ্ছে মেঘনা। এবং এটার কারণটা কিন্তু আমরা দেখছি, লজিকটা আপনারা খেয়াল করছেন কিনা,
যে মেঘনা যখন ধীরে ধীরে আরো নিচের দিকে আসতেছিল, সে আরো প্রশস্ত হয়ে গেছে, এবং প্রশস্ত হয়ে যাওয়া মানে তার গভীরতাও বাড়ছে। আর চরের সংখ্যা সব থেকে বেশি যমুনা নদীতে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে ভারতকে পৃথক করছে হচ্ছে হাড়িয়াবান্ধা, এটা আরেকটা সাইড আমরা পাবো। আর একমাত্র ভারতে প্রবেশ করছে কুলিক, এবং মায়ানমার বাংলাদেশকে পৃথক করছে হচ্ছে নাফ নদী। আচ্ছা, এইখানে দেখেন, এখানে একটা তথ্য আমি স্কিপ করে গেছি। 4টা নদী আছে, হ্যাঁ। এই 4টা নদী ভারত থেকে বাংলাদেশে আসছে, সরি, বাংলাদেশ থেকে ভারতে গেছে, ভারত থেকে আবার বাংলাদেশে আসছে। এবং আমরা আজকে দেখবো যে এই যে 3টা নদী আছে, এই আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, এই 3টা মূলত পরে গিয়ে আবার এই মহানন্দার সাথে মিলিত হয়েছে। তার মানে এই আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন মূলত এই মহানন্দারই উপনদী। নদীর তো কাজই এই ভাই, এতবার যাবে আসবে। নদীর চলাচল করে কিভাবে? নদীর গতিপথটা দেখেন এরকম। এবং এটা কি হয়, এটা কন্টিনিউয়াসলি কিন্তু পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? এটাকে তো আমরা আগের কাছে দেখছিলাম। এই যে কন্টিনিউয়াসলি পানির ফ্লো এখানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে কিন্তু জায়গা সে ভেঙে ফেলবে, কিন্তু এই জায়গা তোমার ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুকে যাবে। এই জায়গায় তখন নদীর নতুন শেপ আসবে। তখন এখানে গিয়ে দেখা যাবে আবার এই জোড়া যে আসতেছে না, এখানে আবার জোরে ধাক্কা দিচ্ছে। এভাবে কন্টিনিউয়াসলি হয়তো 1 বছরে আপনি দেখতে পাবেন না, বাট 10 বছর 15 বছর পর দেখবেন যে কোনো নদী নদী কিন্তু তার গতিপথ পরিবর্তন করে। ওকে, উত্তরাঞ্চলের লাইফ লাইন ধরা হয় তিস্তাকে। এটা একটা প্রিলি টাইপ কোশ্চেন। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে আসছে মহানন্দা, এটা পড়ছি আমরা। প্রাকৃতিক মৎস্য প্রধান পদ্ধতি হচ্ছে হালদা নদী। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি, এবং এইটা ভুল, একমাত্র হচ্ছে হালদা নদী। সাঙ্গু নদী মায়ানমার থেকে আসছে। কুমিল্লার দুঃখ গোমতী। বাংলাদেশের প্রথম জীবন্ত সত্তা নদী তুরাগ নদী। এটা সরকার দিছে, আমাকে আবার জিজ্ঞাসা করেন না কেন। নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। এটা একটু কষ্ট করে যদি মনে রাখতে পারেন ভালো। অনেক সময় পরীক্ষায় আসে যে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, ফরিদপুরে। আচ্ছা, নদী নিয়ে যেহেতু পড়তেছি, বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে অবস্থিত, বা নদীর কূলে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটা? আচ্ছা, নদী বিষয়ক চুক্তি হচ্ছে প্রথম শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে করেছিলেন মার্চ 1972 সালে। আপনারা বলতে পারেন এটা এখন অত বেশি ইম্পর্টেন্ট না, তবে এইটাকে পরবর্তীতে 1996 টু 1998 সালে, সেই সময়ে সে সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। উনি কিন্তু ভারতের সাথে 30 বছরের জন্য পানি বন্টন চুক্তি করেন। কোথাকার? গঙ্গা পদ্মার পানি বন্টন চুক্তি করেন, হ্যাঁ। তো দেখেন, 30 বছর হচ্ছে 1996 সাল। তার মানে 30 বছর কখন শেষ হবে? 2026 সাল। আমরা কিন্তু অলরেডি 25-এর মাঝামাঝি, আমাদের কিন্তু আর খুব বেশি দিন নাই। এবং আমরা এটা জানি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারতেই আছে। তো এটা আমাদের জন্য একটা বিগ, এটাকে কি বলা যায়, ডিপ্লোম্যাটিক একটা ক্রাইসিসের মধ্যে আছি আমরা। এবং আমরা আশা করছি যে আমরা এখান থেকে রিকভার করে ফেলতে পারবো। 26 সালের মধ্যে ভারতের সাথে আমাদের কিন্তু এই পানি বন্টন চুক্তি আবার নতুন করে করতে হবে। ওকে, এই যে এটা হচ্ছে জয়েন্ট রিভার কমিশন ভারতের সাথে চেষ্টা করতেছে নতুন করে এই চুক্তিটা কি রকম হবে সেটা নিয়ে কাজ করার জন্য। যদিও হচ্ছে ভারত সেটা মানতেছে না। ভারত হচ্ছে অফিসে বসে বৈঠক করতে রাজি। আর বাংলাদেশ বারবার তাদেরকে বলতেছে আপনারা আসেন, নদীগুলো ভিজিট করেন। আপনারা যে পরিমাণে কিউসেক পানি দেন সেটা যে আসলে ন্যায্যতা দাবিত হয় না, সেটা তো আসলে অফিস বৈঠকে বসে সম্ভব না। এটার জন্য আমাদেরকে নদীগুলো ভিজিট করতে হবে, আর ভারত সেটা করতেছে না সামহাও। ওকে, আচ্ছা, এখানে এটা রিডিং বা মুখস্থ যেটাই বলেন, এটা আপনারা করে নেবেন। এইটাই, এই পুরো চারটায় আমরা একটু পেছন, মানে আলাদা আলাদা ভাবে দেখবো। এখন ব্রহ্মপুত্র আমাদের একটা গুরুত্বপূর্ণ নদ। এটা কোথায় উৎপত্তি হয়েছে এটা খুব জরুরি। এটা দেখেন, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। এটা আমরা ছোটবেলা থেকে অনেকবার শুনছি, আমাদের মনে থাকবে। ব্রহ্মপুত্র নদ তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। আর হালদা তো অনেকবার আমরা দেখে ফেললাম অলরেডি, এটা বাংলাদেশে ছিল। সেটাতে খাগড়াছড়ির বাদনাতলি প্রবল শৃঙ্গ থেকে আসছে। এইটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা জরুরি না। কর্ণফুলী, এটা মূলত হচ্ছে আসামের যে লুসাই পাহাড়,
আচ্ছা, এখানে প্রশ্নটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে আসামের লুসাই পাহাড়টা অনেক বড়। ধরেন আমি যদি এখানে লাল মার্কার দিয়ে দেখাই, আপনারা একটু দেখার চেষ্টা করেন, প্রায় অলমোস্ট এত বড়। তো এর ফলে যেটা ঘটছে, এই লুসাই পাহাড়টা মূলত আসামেই, কিন্তু এটা মিজোরামের দিকেও চলে আসছে। তো পরীক্ষায় যদি আসে কোনো কারণে, অ্যান্সার কিন্তু আসামের লুসাই পাহাড়ই হবে, কিন্তু কোনো কারণে যদি আসাম না থাকে তাহলে অবশ্যই মিজোরাম থাকবে এবং অ্যান্সারটা মিজোরাম হবে। হ্যাঁ, এই কারণে আমি বলতেছি যে অ্যান্সার যদি আসামের লুসাই পাহাড় না থাকে তাহলে মিজোরাম হবে, কারণ লোকেশনটা হচ্ছে মিজোরাম। হ্যাঁ, কিন্তু পাহাড়টা হচ্ছে আসামের লুজাই পাহাড়। মানে ব্যাপারটা একটু কমপ্লেক্স। মানে জায়গাটা হচ্ছে মিজোরামেই পড়ছে, বাট যে পাহাড় থেকে উৎপত্তি হয়েছে ওই পাহাড়টা হচ্ছে আসামের ভেতরে পড়ে। আচ্ছা, আরো কিছু উৎপত্তি স্থল এখানে বলছে মহানন্দা। এগুলো রিডিং অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এর উপরে খুব একটা আসেওনি কখনো। করতোয়া সিকিম, সিকিম থেকে উৎপত্তি। সাঙ্গু হচ্ছে আরাকান পর্বত থেকে উৎপত্তি। গোমতী ত্রিপুরার পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর একটা বিশাল বন্যা হইলো, এই গোমতী নদী ধরেই কিন্তু হয়েছিল। ত্রিপুরার থেকে থ্রি তিন কপাটের একটা জলকপাটের একটা ড্যাম ছিল না, যেটা কিন্তু ভেঙে গিয়েই এই বিশাল বন্যাটা হয়েছিল। আচ্ছা, আরো কিছু। আচ্ছা, কোনটা কোন জায়গা দিয়ে ঢুকছে বাংলাদেশে, সেই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এখানে খেয়াল করেন, দেখেন পদ্মা ঢুকছে চাঁপাই নবাবগঞ্জ দিয়ে। এটা আমরা দেখছি এর আগে, এই যে এইখানে। এটা যদিও একটু ছবিটা একটু অন্ধকার আসছে, আপনারা এই জায়গায় দেখেন, এই যে এইখানে চাঁপাই নবাবগঞ্জ দিয়ে। মেঘনা সিলেট দিয়ে, এটা আমরা অলরেডি একবার ছবিতে দেখছি। ব্রহ্মপুত্র ঢুকছে কুড়িগ্রাম দিয়ে। তিস্তা ঢুকছে নীলফামারী দিয়ে। কর্ণফুলী ঢুকছে রাঙামাটি দিয়ে। কর্ণফুলী এখানে যদি ছবিতে নাই, এই যে আমি দেখাই দিচ্ছি এরকম জায়গায়। এটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি বলতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, ওই যে আহ কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদ হচ্ছে কর্ণফুলীর একটা বড় সোর্স। এই যে এই ছবিটাতে, এটা ছবিটা হয়তো একটু অ্যাকচুয়াল ছবি না হলেও দেখেন, এটা আমরা সহজে বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে নদীগুলো ঢুকতেছে। এই যে দেখেন ব্রহ্মপুত্রটা ঢুকলো, ব্রহ্মপুত্র ঢুকলো, খেয়াল করছেন? ঢুকলো কোথায়? কুড়িগ্রামের চিলমারিতে। তাহলে কুড়িগ্রামের চিলমারিতে তিস্তা এবং ব্রহ্মপুত্র এসে মিলিত হইল। হওয়ার পরে যে নদী হইল, সেই নদীর নাম কি? এভাবে কিন্তু মনে রাখতে হবে। আবারও বোঝেন, কুড়িগ্রাম এবং জামালপুরের ভেতর দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে ঢুকলো, এবং লালমনিরহাটের ভেতর দিয়ে তিস্তা নদী ঢুকলো। এই দুইটা নদী মিলিত হলো কোথায়? এই দুইটা নদী মিলিত হইল কুড়িগ্রামের চিলমারিতে। মিলিত হওয়ার পর কি নামে সামনে এগুলো? এটা অনেকেই ভুল করেন। মিলিত হওয়ার পর সে আসলে ব্রহ্মপুত্র নাম ধারণ করবে। হ্যাঁ, হ্যাঁ, আমি ছবি দিয়ে দিব, সমস্যা নেই। এই চিলমারির পরে এ ব্রহ্মপুত্র নাম ধরেই সামনে এগিয়ে আসবে। তারপরে সেই যে মনে আছে যে একটা ভূমিকম্প হয়েছিল 1847 সালে, কোথায়? জামালপুরের দেওয়ানগঞ্জে। এই যে জায়গাটা, এই যে দেখেন লেখা আছে বামে, জামালপুরের দেওয়ানগঞ্জ। আগে কিন্তু নদী এখানেই ছিল। এই যে পুরাতন ব্রহ্মপুত্র বলতেছি না, ওই নদী কিন্তু রয়ে গেছে, কিন্তু ওটা যে বিশাল যে নদী ছিল সেই নদী নাই, সেটা ছোট্ট একটা নদী হয়ে গেছে। এই কারণে এটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। জায়গা পরিবর্তন করে নিচে চলে আসছে। এই যে ব্রহ্মপুত্র জামালপুরের আগ পর্যন্ত কিন্তু ব্রহ্মপুত্রই নাম। জামালপুর ঠিক যেই মুহূর্তে দেওয়ানগঞ্জ ক্রস করে ফেললো, একই নদী। হ্যাঁ, বোঝেন, একই নদী, কিন্তু নাম কি হয়ে গেল? যমুনা। একই নদী, হ্যাঁ, এটা মিস করা যাবে না কিন্তু। আচ্ছা, এবং যমুনা নদী এসে কোথায় আসলো? রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে আসলো। এইখানে আসার পর সে মিলিত হলো কার সাথে? পদ্মা নদী, যেটা চাঁপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকছে। খেয়াল করেন, তাহলে যমুনা নদী এবং পদ্মা নদী রাজবাড়ির গোয়ালন্দে যে মিলিত হইল, তারপরে কি নামে সামনে এগুলো? তারপরে কিন্তু সে পদ্মা নামেই সামনে এগোতে থাকলো। যমুনার চ্যাপ্টার কিন্তু ক্লোজ, সে আবার পদ্মা নামে এগোতে থাকলো। এই এই পর্যন্ত ক্লিয়ার? কে কে বা বোঝেননি কি আছেন? দেখেন, চাঁদপুরের গোয়ালন্দের পরে মানে গোয়ালন্দে যমুনা এবং পদ্মা মিলিত হলো, বাট গোয়ালন্দের পরে এই নতুন যে নদীটা, এই নদীর নাম হইল পদ্মা।
এই পদ্মা চাঁদপুর পর্যন্ত এসে এখানে থামলো, এখানে আমরা ওকে রেখে দিলাম। হ্যাঁ, এরপর আমরা ডান দিকে যাব, সিলেটে চলে যাব। দেখেন সিলেটের এই যে এই জায়গাটাকে কি ধরা যায়, এটা হচ্ছে জকিগঞ্জ মোস্ট প্রবাবলি ধরে। এই জকিগঞ্জের এই দিক দিয়ে ঢুকছে কুশিয়ারা নদী। হ্যাঁ, আর উপর দিয়ে তামাবিলের এই দিক দিয়ে ঢুকছে সুরমা নদী, যেটা সিলেট শহর দিয়ে গিয়ে কি যেন সুনামগঞ্জ হয়ে আবার চলে আসছে কোথায়, এই যে হবিগঞ্জের আজমেরিগঞ্জে এসে এই সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে নাম ধারণ করেছে মেঘনা। তাহলে বোঝেন, হবিগঞ্জ আজমেরিগঞ্জের আগ পর্যন্ত কিন্তু মেঘনা ছিল না, এবং এই মেঘনাই ভারতে আবার এই সুরমা কুশিয়ারাই কিন্তু ভাগ হয়েছে কোথায় দেখেন, এই যেটা ভারতে, এটার নাম হচ্ছে বরাক, একই নদী। এই বরাক নদী বাংলাদেশের এই বর্ডারের কাছে এসে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে একটা হলো সুরমা, একটা হলো কুশিয়ারা। এই দুইটা এসে আজমেরিগঞ্জে এসে মিলিত হইল, এবং এসে, হ্যাঁ বরাক একটা পাহাড়ও, এখানে এসে মিলিত হয়ে কি নাম ধারণ করলো, নাম ধারণ করলো মেঘনা। আচ্ছা, এই মেঘনা নদী এসে আবার ভৈরবে আসলো। আমরা আসতেছি, এই সরি, ঠিক বলছেন, সরি সরি সরি, এটা ভুল হয়েছে এখানে, এটা ভুল ভুল, এটা কালনি হবে, এই ছবিতে ভুল আছে, এটা কালনি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারাই ঠিক আছেন। তাহলে এই সুরমা এবং কুশিয়ারা আজমেরিগঞ্জে মিলিত হয়ে নতুন নাম নিল হচ্ছে কালনি। এখানেই লিখে দেই যাতে করে ভুল না হয়। নতুন নাম হলো কালনি। না ভাই, এই ছবিটা তো আমি ডাউনলোড করছি, এখন এই ছবিটা মানে এটা তো একটা পিকচার, তো এটা তো আমি আসলে এডিট করতে পারিনি, এবং আমি এটা আসলে খেয়ালও করিনি। আচ্ছা, তাহলে এই কালনি কিশোরগঞ্জের ভৈরবে এখানে এসে দেখেন মিলিত হলো কার সাথে, পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে তাহলে কি কি মিলিত হইলো, কালনি এবং পুরাতন ব্রহ্মপুত্র, এবং নতুন যে নাম ধারণ করলো এইটার নাম হচ্ছে মেঘনা। এটুকু বুঝছি আমরা। দেখেন, পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনি একত্রিত হয়ে নতুন নাম ধারণ করলো মেঘনা। এই মেঘনা নদী গিয়ে চাঁদপুরে পদ্মা নদীর সাথে একত্রিত হইলো। তারপরে সে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেল। এই বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এই জায়গায় তার নতুন নাম হলো মেঘনা। তাহলে পুরো আমরা যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে নদীগুলো ছিল বা আছে, এই নদীগুলোর যে ফুল যে রুট আমরা ক্লিয়ার হলাম, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসছে, কোথায় কোথায় সংযুক্ত হয়েছে। কারো কোনো কোশ্চিন আছে এই জায়গায়, পরের স্লাইডে চলে যাব। কোশ্চিন থাকলে আপনারা করেন, আমি আপনার অ্যান্সার দিব। তাহলে আমরা একটু রিভিউ করে ফেলি। পদ্মা এবং যমুনা মিলিত হইল রাজবাড়ির গোয়ালন্দে। পদ্মা এবং মেঘনা মিলিত হইল চাঁদপুরে। এরপরে ব্রহ্মপুত্র এবং তিস্তা মিলিত হইল চিলমারিতে। সুরমা এবং কুশিয়ারা মিলিত হলো আজমেরিগঞ্জে। আরেকভাবে দেখেন, পদ্মা এবং যমুনা মিলিত হয়ে নতুন নাম ধারণ করলো পদ্মা। পদ্মা এবং মেঘনা মিলিত হয়ে নতুন নাম ধারণ করলো মেঘনা। ব্রহ্মপুত্র এবং তিস্তা মিলিত হয়ে নতুন নাম ধারণ করলো ব্রহ্মপুত্র। সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে নতুন নাম ধারণ করলো কালনি। ওকে, আবার বাঙালি এবং যমুনা নদী এই দুইটা মিলিত হয়ে নতুন নাম ধারণ করলো যমুনা। এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কম, জাস্ট একটু দেখে রাখলেন। হালদা এবং কর্ণফুলী মিলিত হয়ে নতুন নাম ধারণ করলো কর্ণফুলী। আর এটা তো আমরা পড়ছি, পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা, এটা আসলে মেঘনা না, অনেকে মেঘনা বলে, এটা কালনি, মিলিত হয়ে ভৈরব বাজারে এসে নাম ধারণ করলো মেঘনা। আচ্ছা, আমরা হচ্ছে কোথায় কোথায় মিলিত হলে দেখছি, এখন আমরা একটু উপনদী শাখা নদী দেখি। দেখেন, পদ্মার উপনদী মহানন্দা। আচ্ছা, এইটা মুখস্থ, এইটা বোঝানো যাবে না, পরের ছবিতে আমরা বুঝবো। কিন্তু এখানে দেখেন পদ্মার উপনদী মহানন্দা, কিন্তু পদ্মার আবার শাখা নদী হচ্ছে এতগুলো। মহানন্দার আবার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক। নিশ্চয়ই চারটা নদী কথা আপনাদের মনে পড়তেছে। এই চারটার মধ্যে এই তিনটে নদী ভারত থেকে
মানে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে এসে কোথায় মিলিত হয়েছে? এই মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। আর এই যে কুলিক, এ কিন্তু বাংলাদেশ থেকে ভারতেই গেছে, কিন্তু ভারতে গিয়ে পতিত হয়েছে কোন নদীতে? পতিত হয়েছে আবার মহানন্দাতেই। কিন্তু এই যে কুলিক যে মহানন্দা নদীতে পতিত হলো, এই জায়গাটা কিন্তু বাংলাদেশে না, এই জায়গাটা ভারতে। এভাবে বলার কারণ হচ্ছে আপনারা যেন মনে রাখতে পারেন। এখানে আরো কিছু আছে, এই দুটা জুড়ি। আচ্ছা, ছবিটা ছবিটা পরে দেওয়া আছে, আরেকটা ছবি আছে, ওইটাতে আপনাদের খুব ভালোভাবে উপনদী শাখা নদী আশা করি বুঝাতে পারবো। আচ্ছা, মেঘনা তাহলে আমরা অলরেডি একবার পড়ে আসছি। মেঘনার উৎপত্তি কোথায় হলো? আসামের লুসাই পাহাড়ে। আসাম না থাকলে মিজোরাম। কোথায় গিয়ে পতিত হলো? বঙ্গোপসাগরে। এর শাখা নদী কি? আচ্ছা, মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা যেহেতু গুরুত্বপূর্ণ, এই তিনটা একটু আমাদেরকে কিন্তু মুখস্থ করতেই হবে। হ্যাঁ, শাখা নদীর এই দুইটা তিতাস এবং ডাকাতিয়া ইম্পর্টেন্ট। আর উপনদী হচ্ছে, দেখেন এখানে তিতাস কিন্তু দুইবার হয়েছে, মানে কি একবার সে পানি জমা দিছে, আরেকবার আবার নিয়ে বের হয়ে গেছে। মনু, বাউলাই, তিতাস এবং গোমতী। পরীক্ষায় আসে হচ্ছে এইটা, এই গোমতীটা পরীক্ষায় বেশি আসে, যে মেঘনার উপনদী হচ্ছে গোমতী। ব্রহ্মপুত্র একবার পড়ে আসছি, তিব্বতের হিমালয়ের কৈলাস থেকে মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। ব্রহ্মপুত্র গিয়ে পতিত হয়েছে কোথায়? মূলত এই ব্রহ্মপুত্রই তো পরবর্তীতে মেঘনা নাম ধারণ, সরি যমুনা নাম ধারণ করছে, কিন্তু পতিত হয়েছে গিয়ে মেঘনা নদীতে। আচ্ছা, ব্রহ্মপুত্রের শাখা নদী কি খেয়াল করছেন? বংশী শীতলক্ষা তো আছেই, কিন্তু ব্রহ্মপুত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে যমুনা। কারণ কি, ওই যে ব্রহ্মপুত্র যেখান থেকে শেষ হলো, সেখান থেকেই তো যমুনা নদী বের হয়ে চলে আসছে। আমরা কি জানি যে কোন নদী থেকে যদি একটা নদী বের হয়ে আসে, সেটা শাখা নদী। এই কারণেই যমুনাকে বলা হয় ব্রহ্মপুত্রের শাখা নদী। আর উপনদী হচ্ছে ধরলা এবং তিস্তা। পদ্মা নদী, এটা হচ্ছে হিমালয়ের পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি, এটা একটু মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। পঁয়ত্রিশটা মেঘনা আমরা এটা অলরেডি দেখছি। পদ্মার একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে মহানন্দা, এবং মহানন্দার আবার অনেকগুলো উপনদী আছে, সেগুলো আমরা অলরেডি দেখছি। আর পদ্মার শাখা নদীগুলা, এগুলো আমরা সামনে একটা ট্রিতে দেখবো, সেখানে সহজ আপনারা বুঝতে পারবেন, এটা আমরা দেখে ফেলছি। আচ্ছা, কুমিল্লা উৎপত্তি স্থল হচ্ছে, সরি, কর্ণফুলী, এটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়ে, এটা গিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এটার একমাত্র শাখা নদী হচ্ছে মাইনি। আর উপনদী হচ্ছে হালদা, বোয়ালখালী, কাসালং। পরীক্ষায় আসে হচ্ছে এইটা বেশি, হালদা। আচ্ছা, গোমতী একটু আগে আমরা দেখে আসছি, গোমতী হচ্ছে মেঘনার উপনদী। এখানে পতিত হচ্ছে কোথায় গিয়ে? মেঘনাতেই। তো যেখানে পতিত হয় সেইটার উপনদী কিন্তু ওই নদীটা। দেখেন গোমতী গিয়ে পতিত হচ্ছে কোথায়? মেঘনাতে। তার মানে গোমতী হচ্ছে মেঘনার উপনদী। আচ্ছা, এখানে আর বেশি এত কিছু দরকার নাই। করতোয়া গিয়ে পতিত হচ্ছে যমুনাতে। সাঙ্গু পতিত হচ্ছে বঙ্গোপসাগরে, এটা জরুরি না, এগুলো জরুরি না। উৎপত্তি হালদা অনেকবার করে ফেলছি অলরেডি, এটাও জরুরি না। এই যে আমি এইটার কথা বলতেছিলাম, আপনারা এইটা প্রিন্ট করবেন। আমি প্রয়োজনে এটার ছবি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, অথবা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, প্রিন্ট লেখাটা বাদ দিয়ে দিই, আপনারা এইটাই দিতে পারবেন। জাস্ট আমি এই জায়গায় আসতে করে প্রিন্ট লিখে দিই, এটা প্রিন্ট করবেন। হ্যাঁ, এটা প্রিন্ট করে আপনারা আপনার টেবিলের সামনে দিয়ে দিতে পারেন। এখানে আপনারা ট্রিটা খেয়াল করেন, এই যে যেখানে এইরকম মার্ক করা আছে, এটাকে আমরা প্রধান নদী ধরতেছি। তাহলে বাংলাদেশের প্রধান নদী কি কি দেখেন? পদ্মা, এই যে ব্রহ্মপুত্রের পর যমুনা, এই দিক দিয়ে হচ্ছে কালনির পরে মেঘনা, তারপরে পুরোটাই মেঘনা। এখানে ছবিতে দেখলেই আপনারা বুঝতে পারবেন, খেয়াল করেন যে যেই নদীগুলা উপনদী, আমরা তো বাংলাদেশ কিন্তু একদিক থেকে লাকি। হ্যাঁ, যেমন ছোটবেলাতে আমি নিজে এটা ভুল বুঝতাম, আমি মনে করতাম কি নদী সবসময় উত্তর থেকে দক্ষিণ দিকে যাতায়াত করে। নদী তো আসলে উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করে না। নদী আসলে, নদী কোন দিকে যায় বলেন তো? নদীর লজিকটা কি? নদী কোন দিক থেকে কোন দিকে যায়? হ্যাঁ, নদী হচ্ছে অলওয়েজ, নদী না পানি যে কোনো ক্ষেত্রে উচ্চ স্থান থেকে নিচু স্থানে যায়। এখন আমি তো সবসময় দেখি যে নদীগুলো হচ্ছে মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে বেশিরভাগ সময়। এই কারণে আমার কাছে মনে হয় ছোটবেলায় যে নদী হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। তো এইটা
এখন ছোটবেলায় আমি ভুল বোঝার কারণে হোক আর যেটাই হোক, এইটা কিন্তু আমাকে এই যে উপনদী শাখা নদী মনে রাখতে একটা বিশাল হেল্প করে দিচ্ছে। আপনারা এইখানে খেয়াল করেন, এই যে পদ্মা নদীটাই দেখেন, এই পদ্মা নদীর সব উপনদীগুলো উপরে, এই যে খেয়াল করেন এদিকে। হ্যাঁ, কারণ হচ্ছে এই উপর থেকেই এই নদীগুলো এসে এই পদ্মা নদীতে কি করছে, পানি জমা দিছে বা হচ্ছে পানি প্রবেশ করছে বা নদীতে জয়েন করছে। আর নদী থেকে যেগুলা বের হয়ে গেছে সেগুলো হচ্ছে দক্ষিণ দিকে বা নিচের দিকে, এই নদী থেকে বের হয়ে আসছে। খেয়াল করেন, মানে এটা মনে রাখার একটা ট্যাকটিক্স, এটার কোনো লজিক্যাল ব্যাখ্যা আসলে নাই। হ্যাঁ, এই কারণে এই পদ্মার উপনদী এবং শাখা নদীটা সহজে মনে থাকে। আর মেঘনা বা এগুলো যদি দেখান আপনি সহজে বুঝতে পারবেন যে ইম্পর্টেন্ট কোনগুলো, সেটা তো আমি বলে দিচ্ছি যে ওই কটা পড়লেই হবে। হ্যাঁ, এটাও একটা ফানি যে পাহাড়গুলো আমাদের সব উত্তর দিকে আর সাগর হচ্ছে দক্ষিণে, এই কারণেও পানি সচরাচর উত্তর থেকে দক্ষিণ দিকেই আসে। তো এইটা আমি এগুলো কেটে দিই, তারপরে আমি ছবিটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কেউ যদি এখান থেকে স্ক্রিনশট নিতে চান সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, আমরা নদীর গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পড়ে ফেলছি। এখন আমরা যেগুলো পড়বো এগুলো আমি বলে দিচ্ছি। এগুলো মানে যদি ধরেন যে 5-6টা বিসিএস পরে একটা আসলেও আসতে পারে টাইপের পড়াশোনা এখন আমরা যেটুকু পড়বো। হ্যাঁ, তো এগুলো আমরা একবার রিভিশন দিব এখন, মানে রিডিং টাইপের পড়বো। যেটুকু মনে থাকবে আমাদের সেটুকু আমাদের জন্য পজিটিভ, যেগুলো মনে থাকবে না সেগুলো ভুলে যান, দরকার নেই। দেখেন, মেঘনা নদীর তীরে কি কি জেলা আছে, সরি মানে স্থান জনপ্রিয়: চাঁদপুর, ভৈরব, আশুগঞ্জ। পদ্মার তীরে অবস্থিত রাজশাহী, শালদা, শরীয়তপুর, মাদারীপুর। আমরা এইভাবে কেন বলবো, আপনারা যদি এইটা একটা ম্যাপ নিয়ে ধরেন আমার এই স্লাইডটা নিলেন, আর আপনারা আপনাদের একটা ম্যাপ বের করলেন, বাংলাদেশের ম্যাপটাই বের করেন, করে আপনি যদি ম্যাপের দিকে তাকান আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ সারা সারা পৃথিবীতে এটা সেম, মানে সেম ঘটনা। শহরগুলো সবই তৈরি হয়েছে আসলে এই নদী বা সাগরকে কেন্দ্র করে। এবং গুরুত্বপূর্ণ যে শহর, যে কোনো দেশেরই গুরুত্বপূর্ণ শহরগুলো দেখবেন সবসময় এই নদীর আশেপাশে। আপনি যদি কেউ যদি ভৈরব এলাকার হন সেখানেও আপনারা খেয়াল করবেন, চাঁদপুরের লোকজন যারা আছেন তারা দেখেন, রাজশাহীতে যারা আছেন তারা দেখেন, মাদারীপুর, শরীয়তপুর তারা ভালো বুঝবেন। মানে সবই আসলে নদী কেন্দ্রিক। এবং শহরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণ অংশটাও দেখবেন নদীর কাছাকাছি। যেমন বরিশাল তো মানে কীর্তনখোলাকে তো বরিশালে একদম প্রাণ বলা হয়, যারা বরিশালে তারা হয়তো খুব ভালোভাবে এটা বোঝেন। আচ্ছা, কর্ণফুলী হচ্ছে চন্দ্রঘোনা বা রাঙামাটিতে, শীতলক্ষ্যা নারায়ণগঞ্জে, আহ, নাফ নদীর কেন্দ্রে সরি তীরে আছে হচ্ছে টেকনাফ, মধুমতি কেন্দ্রে আছে হচ্ছে, এইটা অত বেশি আর এই মুহূর্তে জরুরি না। আর এখানে এগুলো হচ্ছে ছোটবেলা টাইপের পড়াশোনা। হ্যাঁ, কুমিল্লার দুঃখ কি, গোমতী নদী; চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল; খাগড়াছড়ির দুঃখ চেঙ্গি; চরের সংখ্যা বেশি যমুনাতে। এই কথাগুলা, এই যে দুঃখ কেন বলা হয় জানেন, এই দুঃখ কথাটা লেখা হয়েছে, এখন তো আমরা অনেক সচেতন, আমরা ড্যাম দিতে পারি, আমরা হচ্ছে নদীকে শাসন করতে পারি। একটা সময় আমরা এগুলো পারতাম না, পানি বেড়ে গেলেই বন্যা হইতো এবং নদী কেন্দ্রিক হওয়ার কারণে নদীর আশপাশে সব থেকে বন্যার প্রকোপটা বেশি থাকতো। আর এই কারণেই কুমিল্লা বা যেই জায়গা নদী, সেই জায়গার কারণে যেহেতু বন্যা হয়, তাদের দুঃখ ওই নদীকে বলা হতো। আচ্ছা, এখানে কিছু টাইপ মানে এগুলা স্কিপ করতে পারে, আমি রিডিং লিখে দিচ্ছি কিন্তু আপনার চাইলে স্কিপ করে ফেলতে পারেন পুরোপুরি। পশ্চিমা বাহিনী নদী বলা হয় খুলনাকে; উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয় তিস্তাকে; পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় গড়াইকে। একমাত্র ব্যক্তির নামে নদী বাংলাদেশে একটা হচ্ছে রূপলাল সাহা বা রূপসা নদী। নদীর নামে একমাত্র নদী হচ্ছে, সরি, নদীর নামে জেলা ফেনী জেলা। আন্তর্জাতিক নদী একটাই, পদ্মা, কেন আমি জানি না। আচ্ছা, বিভক্ত করেছে বাংলাদেশ মায়ানমার, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এটা আমরা কেন এখানে দিচ্ছি, এটা শুধু দেখার জন্য যে দেখেন ভারতে বাংলাদেশের সাথে ভারতের একদম যদি আপনি বাংলাদেশের পশ্চিম দিকে যান, সুন্দরবন যে এলাকাটা, সেইখানে বাংলাদেশকে ভারতকে পৃথক করছে হারিয়াভাঙ্গা নদী। আবার একদম যদি দক্ষিণ পূর্বের দিকে যান তাহলে আপনি দেখবেন যে এই নাফ নদী আবার বাংলাদেশ এবং মায়ানমারকে ভাগ করে ফেলছে। কিন্তু এরকম অনেক, আচ্ছা এটাকে আপনার চাইলে স্কিপ করতে পারেন, যে এটা খুব বেশি জরুরি স্লাইড না। হ্যাঁ, আমি স্কিপ লিখে দিলাম। এরকম আরো কিছু নদী আছে, যেমন পঞ্চগড়ে আছে মহানন্দা নদী, সরি, হ্যাঁ মহানন্দা নদী, ভারত এবং বাংলাদেশকে পৃথক করছে। এরপরে আহ
কোম্পানিগঞ্জ এবং জকিগঞ্জকে পৃথক করছে নদীটার নাম যেন কি, ভুলে গেছি। আরে আপনারা কে কে কোথায় আসছেন এই মুহূর্তে? আপনাদের আশেপাশে এরকম কোনো নদী এসছে? আমাদের সাথে শেয়ার করেন যে এই নদী আসলে বাংলাদেশ এবং ভারতকে ভাগ করছে। এরকম অনেক ছোট ছোট নদী অনেকই আছে, কিন্তু হাইলাইটেড মানে সব থেকে বেশি কথা হয় মূলত এই নাফ নদী এবং হারিয়াভাঙ্গা নদী নদী নিয়ে। আচ্ছা, অনেক নামই পাইলাম। ইছামতি, ইছামতি মানে তার মানে তো মনে হয় কুষ্টিয়ার দিকে এটা ইয়ে হয়েছে নাকি? কোন জেলাকে আসলে কোন জায়গায় এটা আলাদা করছে? আর সুরমা তো এটা আমরা জানি, এই যে সিলেট এবং সুনামগঞ্জের ওই জায়গাতে হচ্ছে ভারতের সাথে আলাদা করছে। ইছামতি দিনাজপুরে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু নদী কেন্দ্র যেহেতু পড়তেছি, একটু বিল দেখি। বাংলাদেশের একমাত্র সীমান্ত বিল ধরা হয় তামা বিলকে, এটা একটা জাস্ট তথ্য। এবং এটাই মনে রাখেন, বাংলাদেশের একমাত্র সীমান্ত বিল কোনটা? তামা বিল। এবং বাংলাদেশের বৃহত্তম বিল কোনটা? চলন বিল। এটা মূলত অনেকগুলো জেলা নিয়ে গঠিত। ধরেন এইদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, অনেকগুলো জেলা মিলে রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল এবং এটাকে বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস বলে। যদিও এখন মাছের পাশাপাশি এটা একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হয়ে গেছে। মানে ঠিক যেমন কিশোরগঞ্জের দিকে এখন আমরা মিঠামইনের দিকে যাই, ঠিক সেম এরকম চলন বিলের দিকেও এখন একটা পর্যটন তৈরি হয়ে গেছে। এবং এই চলন বিলের ভেতর দিয়েই মূলত আত্রাই নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, কিছু হাওর, হাওর সব থেকে বেশি দেখা যায় হচ্ছে সিলেট এবং ময়মনসিংহতে। এগুলো আপনারা রিডিং করবেন, যদি মনে থাকে ভালো, না থাকলে কোনো দিনের। আচ্ছা, আমি যেটা গুরুত্বপূর্ণ গুলো একটু ইয়ে করে দেই। তামাবিল সিলেট, এটা আসে। বিল ডাকাতিয়া খুলনা, এইটা অনেক জায়গাতে দেখা যায়। এছাড়া এখানে ভবদহ বিল যশোর। আচ্ছা, ভবদহ বিল তো আমরা বিভিন্ন সাহিত্যে পড়ছি, বিভিন্ন সাহিত্যের জায়গাতে আছে। আরিয়াল বিল লাগে না, চলন বিল আমরা পারবো এমনিতেই, এখানে অত বেশি নাই। আচ্ছা, হাওর হচ্ছে টাঙ্গুয়া হচ্ছে সব থেকে জনপ্রিয়, এটা আসলে এক্সট্রা করে পড়ার কিছু নাই। তবে বাংলাদেশের বৃহত্তম হাওর এইটুকুই, বাকিটুকু বাদ দেন, এইটুকু শুধু মনে রাখেন, বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। আর বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক হাওর। এই দুইটা একটু শুধু মনে রাখেন, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? হাকালুকি হাওর। এবং ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক হাওর। এবং দেখেন টাঙ্গুয়া হাওর, এটা এখন তো একটা মানে যদিও রামসার সাইট ধরা হয়, কিন্তু আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ যদি পর্যটন সাইট যদি 5টা হয়, তার মধ্যে টাঙ্গুয়ার হাওর একটা। এটা একটা স্থানীয় নাম আছে, পরীক্ষার জন্য জরুরি না, বাট আপনারা মনে রাখতে পারেন। 9 কুড়ি 6 কান্দা বিল। এই টাঙ্গুয়ার হাওরে যাননি কে বলেন তো? গেছেন তো অনেক মানুষ পাওয়া যাবে, যাননি কে? গত বছর যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এই অনেকেই যাননি। এই টাঙ্গুয়ার হাওরের দিকে কেউ আছেন নাকি? দাওয়াত দেন আমাদেরকে। আচ্ছা, একটা আপুকে পাইছি আমরা কিন্তু। আচ্ছা, এখানে একটা মজার বিষয়, টাঙ্গুয়া হাওরে কিন্তু বেশিরভাগ মানুষজন যায় হচ্ছে সুনামগঞ্জ দিয়ে, কিন্তু এই হাওরটার সিংহভাগ পড়ছে কোন জেলায়? আপু আপনি বলেন, যেহেতু আপনার এলাকা, এই হাওরের বেশিরভাগ অংশ পড়ছে কোন জেলায়? সবাই সবসময় দেখবেন বলবে যে সুনামগঞ্জ যাব, সুনামগঞ্জ যাব, সুনামগঞ্জ, এবং সুনামগঞ্জ দিয়েই যায়। আরে আমাদের নেত্রকোনা থেকে তো অনেকেই আছেন। টাঙ্গুয়ার সিংহভাগ জায়গা কিন্তু হচ্ছে নেত্রকোনায়। কিছু অংশ আছে সুনামগঞ্জে, কিছু অংশ আছে হবিগঞ্জে, বাট গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে নেত্রকোনায়। আচ্ছা, হাওর ধরে দেখলাম। বাওর, বাওর শুধু এইটুকুই মনে রাখেন, বাংলাদেশের বৃহত্তম বাওর হচ্ছে পোড়া পোড়া বাওর। আর ক্ষুদ্রতম বাওর হচ্ছে সারজাত বাওর। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কখনো কোনো পরীক্ষায় আসেনি, সো এটাকে আমি লেস ইম্পর্টেন্ট লিখে দিলাম। আচ্ছা, কিছু চর, এখান থেকে একবারে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে কোথায় গেল প্রশ্নটা? চর কুকরি মুকরি কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে ভোলাতে। এছাড়া এখান থেকে কোনো ধরনের প্রশ্ন আসেনি। তো ওইখান থেকে আমরা ধরে নিতে পারি, জনপ্রিয় চর যদি আমরা মনে রাখতে পারি, চর ফ্যাশন। তারপরে এখানে আচ্ছা, ফেনীর একমাত্র চর হচ্ছে মুহুরীর চর, এটা একটু মনে রাখতে পারি। আর নোয়াখালীতে আন্ডারে পরে হচ্ছে ভাসান চর, এইটা আমাদের মনে রাখাটা জরুরি। কারণ হচ্ছে ভাসান চর হচ্ছে একটু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই ভাসান চরে হচ্ছে, আপনারা বলেন ভাসান চর কেন বিখ্যাত, মানে কেন ভাসান চরকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে?
রাইট, রোহিঙ্গাদের জন্য সেখানে একটা ক্যাম্প করা হয়েছে। এই না না, ভাষাঞ্চর ভাসানির জন্য না, ভাসানি যে ভাষাঞ্চরে ছিল, বলেন কেউ জানেন নাকি সেই ভাষাঞ্চর কোথায়? ভাসানি যে ভাষাঞ্চরে ছিল, যে এই জায়গায় থাকার কারণে তার নাম ভাসানি হয়েছে। আসামে, রাইট, থ্যাংক ইউ। আর সুবর্ণচর এক্স্যাক্টলি সুবর্ণচর না, বাট এইখানেই কোন একটা জায়গাতে আমাদের আরফিন ভাইয়ের বাড়ি কিন্তু, নোয়াখালীতে। যদিও উনি ওইখানে থাকেন না বা বেশি মানে উনি কত বছর মনে হয় একবার গিয়েছিলেন, আমাদের পিডিও থেকে অনেকেই গিয়েছিল ঘুরতে। বাট উনি বড় হয়েছেন সন্দ্বীপে, তারপরে চট্টগ্রামে, তারপরে আম, ওনার কলেজ হচ্ছে কুমিল্লাতে, এগুলো তো হয়তো আপনারা জানেনই। ওকে, এখানে আর আচ্ছা, নির্মল চর রাজশাহীতে, এটাও নাইস টু নো। পুরীর চর চট্টগ্রামে, ফাতরার বন অনেক সময় আসে, এটা হচ্ছে পটুয়াখালী এবং বরগুনার মধ্যে পড়ছে। ফাতরার বনটা কেন আলাদাভাবে বলতেছি, ফাতরার বনে যে বনটা, এই বনের টাইপটা জানেন? এই ফাতরার বন বা এখানে কি ধরনের গাছ আছে, এটা একটু ট্রিকি আকারে 45তম বিসিএস একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে ঝাউবন তো বটেই, এটা হচ্ছে মূলত সুন্দরবনেরই এক্সটেনশন। হ্যাঁ, এটা কিন্তু সুন্দরবনেরই। আমরা মূলত সুন্দরবন বলতে কি পড়ি বলেন তো? আহ সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। কিন্তু সুন্দরবনের একটা এক্সটেনশন কিন্তু বরগুনা এবং পটুয়াখালীতে হয়েছে, এবং ওই অংশটাই হচ্ছে এই 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 পটুয়াখালীর ফাতরাবন পর্যন্ত পড়ে আর কি। এখানে আর কিছু এরকম নাই। আচ্ছা, সব থেকে বেশি হচ্ছে আম, চর, বাংলাদেশের সব থেকে বেশি চর যমুনা নদীতে, এবং কিন্তু সব থেকে বেশি দ্বীপ বা এই টাইপের চর যেগুলো, সেগুলো হচ্ছে সব ভোলাতে। আচ্ছা, একটা প্রশ্ন করি তাহলে আপনাদেরকে, এটার নাম নিঝুম দ্বীপ কোন জেলাতে অবস্থিত? না, সবাই ভুল ভুল উত্তর দিচ্ছেন কেন? বরিশালের আশেপাশেও না ভাই, বরিশাল থেকে বরং ঢাকা কাছে বলতে পারেন। নোয়াখালী থেকে নিঝুম দ্বীপ খুবই কাছে, একজন কক্সবাজার চট্টগ্রাম নিয়ে চলে আসছে। আপনারা ম্যাপ ঘাটাতেছেন না, ম্যাপ থাকতে হবে, হ্যাঁ। নিঝুম দ্বীপ হচ্ছে ভোলার মধ্যে পড়ছে। আচ্ছা, মোটামুটি হচ্ছে শেষ। ও আচ্ছা, বাঁধ, নদীর উপরে যেহেতু বাঁধ, দুইটা বাঁধ, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ বাঁধ, একটা হচ্ছে ভারাক্কা বাঁধ, একটা চিপাইমুখ বাঁধ। এগুলো থেকে পরীক্ষায় আমার প্রশ্ন আসবেই না, এটা মোটামুটি শিওর থাকেন। তারপর যেটা তথ্য আমরা দেখি, যে ফারাক্কা বাঁধ কিসের উপরে আছে, গঙ্গা নদীর উপরে বা পদ্মা নদীর উপরে নির্মিত। এবং ফারাক্কা বাঁধ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে 1976 সালের 16 মে মৌলানা ভাসানী লং মার্চ করেন। কখন? যখন ভারত এই ফারাক্কা বাঁধ দেওয়া শুরু করেন, তখন ওনার কিন্তু অনেক বয়স সে সময়। উনি ওই বয়সেও কিন্তু এই ফারাক্কা বাঁধ যেন না দিতে পারে ভারত সরকার, সেটার জন্য লং মার্চ করেছিলেন। এই সেই ফারাক্কা বাঁধ। আর টিপাই মুখ বাঁধ, এটা রিসেন্ট যেহেতু টপিক একটা, এটা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এটা বরাক নদীর তীরে অবস্থিত। তিস্তা বাঁধ আমরা নেক্সট ক্লাসে, ওই সরি, আমাদের লাস্ট ক্লাসে এটা আরো ডিটেইলস আছে, তো আজকে এটা জরুরি না। বাকল্যান্ড বাঁধ, এটা যারা যদি কেউ ঢাকার থাকেন বা দক্ষিণবঙ্গে থাকেন, তারা অনেকেই এটা দেখছেন, নাম জানেন না, শুধু তাদের জন্য বলি। এই যে সদরঘাট যে জায়গাটা, সদরঘাট থেকে একদম টানা পোস্তগোলা ব্রিজটা নিশ্চয়ই দেখছেন আপনারা, তারও পরে প্রায় অনেক দূর এই যে পুরো জায়গাতে যে বাঁধটা, এই বাঁধটাকে মূলত বলা হয় বাকল্যান্ড বাঁধ। দক্ষিণবঙ্গের যা তারা নিশ্চয়ই তো এটা চিনেনি, এটা সদরঘাটে অবস্থিত। শেষ মোটামুটি। আচ্ছা, নিঝুম দ্বীপ হচ্ছে হাতিয়াতে। এই নিঝুম দ্বীপ হাতিয়াতে। আচ্ছা, একটা মুভি, ও সরি সরি সরি, আমি ভুলে ফেলছি, হ্যাঁ, মনপুরা দ্বীপ। সরি, মানে ওই যে ছোটবেলায় একটা মুভি দেখছিলাম, তো ছোট না তখন, বেশ বড়ই। মনপুরা দ্বীপ, মনপুরা দ্বীপ হচ্ছে ভোলার ভোলাতে অবস্থিত।
ওইটা আমার মাথার মধ্যে, মানে চঞ্চল চৌধুরীর চেহারাটা বারবার আমার মাথায় আসতেছিল, এই কারণে আপনাদের ওটা জিজ্ঞাসা করছি, সরি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আজকের টপিকটা কিন্তু বেশ ছোট, কিন্তু এখান থেকে 1 মার্ক আসবে, সুতরাং এবং খুব সহজে গ্র্যাপ করতে পারবেন, কারণ খুব বেশি মুখস্থ করার কিছু নাই, সবই বোঝার, একবার রিভিশন দিলে সবই মনে থাকবে আপনাদের।